এক মাস, এক মাস পরে ক্লাস নিচ্ছি। তো কি তোমাদের কোর্সের অবস্থা কি, সব শেষ নাকি বাকি আছে আরো? না স্যার, এখনো আহ, কোনো কোর্স পুরোপুরি শেষ হয়নি স্যার। আমি তো চাচ্ছি আমারটা আজকে শেষ করে দিতে। একটা চ্যাপ্টার বাকি আছে, তো আজকে ইনশাল্লাহ ট্রাই করব শেষ করে দিতে। আচ্ছা, ইনশাল্লাহ। আচ্ছা, তো কেউ কি একটু মনে করে দিতে পারবা লাস্ট ক্লাস কোন পর্যন্ত ছিলাম আমরা? কার্বন কি শেষ হয়েছিল? কার্বন ধরা হয়েছিল, বাট শেষ হয়েছিল কিনা মনে হয় না শেষ হয়েছে। স্যার, আমরা হচ্ছে কার্বন ফাইবার ম্যানুফ্যাকচারিং এই গ্রাফটা পর্যন্ত পড়েছিলাম স্যার। এই গ্রাফটা পর্যন্ত। Okay. কার্বন বেশি বাকি নাই, আজকে তাড়াতাড়ি শেষ করে পরের চ্যাপ্টারটা মোটামুটি শেষ করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তো সকালে একটা ক্লাস ছিল নাকি? জি স্যার, সকাল একটু আগে ক্লাস করে আসলাম স্যার, 2 মিনিট হইল। সবাই কি রেডি আছো নাকি একটু রেস্ট নেওয়া লাগবে 4-5 মিনিট? স্যার শুরু করে দেন স্যার, আই গেস কারো প্রবলেম হবে না। ঠিক আছে, ইনশাআল্লাহ আস্তে আস্তে শুরু করি। ওকে, তো আমরা কার্বন ফাইবার সম্পর্কে মোটামুটি আইডিয়া নিচ্ছিলাম বা পড়তেছিলাম। তো এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট পার্টগুলো, এগুলা গত ক্লাসেই আমরা শেষ করে দিছি মোটামুটি। ম্যানুফ্যাকচারিং কিভাবে করা হয়, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো কি, বা এর স্ট্রাকচার কেমন, এটা দেখতে কেমন, এর অ্যাপ্লিকেশন প্রপার্টি, এর হিস্ট্রি, এই জিনিসগুলো মোটামুটি পড়া হয়ে গেছে আমাদের। সো এইখানকার জাস্ট ফিনিশিং কিছু টপিক আছে যেগুলা জাস্ট জানার জন্য, যেমন ম্যানুফ্যাকচারিং করতে গেলে আমাদের কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হয়, সেটা একটা টপিক। তো এখানে আমরা কিছু জিনিসের কথা বলছি, যে কার্বন ফাইবার ম্যানুফ্যাকচারিং করতে গেলে আসলে কিছু প্রবলেমের সম্মুখীন হইতে হয়, যেটা হচ্ছে 100% মানে প্রবলেম লেস এরকম কিছু না। তো প্রবলেমগুলো প্রসেস রিলেটেড বা এনভায়রনমেন্ট রিলেটেড কিছু প্রবলেম, বা হেলথ রিলেটেড মেইনলি জিনিসগুলো। তো ফার্স্ট অফ অল কার্বনে কস্ট বেশি লাগে, টাকা পয়সা বেশি লাগে। এটা আমরা গত ক্লাসে দেখছি যে অ্যাক্রাইলিক ফাইবার আগে বানায় নিতে হয়, এরপর এটাকে আবার কার্বনে কনভার্ট করতে হয়। সো এখানে নরমাল যে ফাইবার তৈরির জন্য ম্যানুফ্যাকচারিং কস্ট, তার তুলনায় কার্বনের কস্টটা একটু হলেও বেশি। সো এটা একটা আমাদের জন্য অসুবিধা, কারণ আমরা চাই না যে কোনো কিছু এক্সপেন্সিভ বা টাকা পয়সা বেশি লাগুক এরকম কিছু। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে এটাকে ক্লোজলি মনিটর করতে হয় এবং খুবই ক্লোজলি কন্ট্রোল করতে হয়। কারণ আমরা দেখছি যে কার্বন ফাইবার কিন্তু একটা হাই টেম্পারেচার ম্যানুফ্যাকচারিং প্রসেস, অর্থাৎ যেখানে তুমি ম্যানুফ্যাকচার করবা সেখানে 2000-3000 ডিগ্রি সেলসিয়াস এরকম টেম্পারেচার নিয়ে হ্যান্ডেল করতে হয়। সো এইগুলা কিন্তু খুবই রিস্কি একটা জিনিস, কারণ যত বেশি টেম্পারেচার উঠবে তোমার তত এক্সপ্লোশন হওয়ার প্রবাবিলিটি বাড়বে, বা কস্টও আলটিমেটলি বেড়ে যাবে। ফার্নেস গুলা তৈরি করতে হইলে ব্যাপক পরিমাণ কস্ট লাগে, জ্বালানির খরচ লাগে, ফুয়েল লাগে। সো এই জিনিসগুলোর কথা চিন্তা করে আমাদের অলওয়েজ একটা ক্লোজ মনিটরিং রাখতে হয়, না হইলে দেখা যাবে যে টেম্পারেচার যদি 10 ডিগ্রি বা 50 ডিগ্রি এদিক ওদিক হয়ে যায়, তাহলে কার্বনের প্রপার্টিরও কিছুটা ভ্যারিয়েশন চলে আসবে, আমরা যেরকম চাই সেরকম পাবো না। তো তুমি এত কস্ট বা এত ম্যানুফ্যাকচারিং এফোর্ট দিয়ে যদি রিকোয়ার্ড প্রপার্টি না পাওয়া যায়, সেটা একটা প্রবলেম বা ডিমেরিট বলা যায় এখানকার। সো অলওয়েজ এটাকে ক্লোজলি মনিটর করতে হয়, এটা একটা অসুবিধা। হেলথ অ্যান্ড সেফটি রিলেটেড কিছু প্রবলেম আছে, কারণ আমরা জানি যে কার্বন জিনিসটা বা কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এই জিনিসগুলো আমাদের হেলথের জন্য মোটেই ভালো না। সো এগুলার মধ্যে যখন একজন ওয়ার্কার অলওয়েজ কাজ করতে থাকবে বা একজন অপারেটর মেশিন অপারেট করতে থাকবে, চারপাশে শুধু কার্বনই, তো এই কার্বন লিক হওয়া বা কার্বন অক্সিজেনের সাথে মিশে কার্বন ডাই অক্সাইড মনোক্সাইড তৈরি করাটা খুবই স্বাভাবিক। এবং এইটার স্যার, স্লো মধ্যে যদি পয়জনিং হয়েছে।
হ্যাঁ, স্লো পয়জনিং যেটাকে বলে, বেশিক্ষণ এক্সপোজ থাকলে আস্তে আস্তে এটা আসলে আমাদের শরীরে নানান রকম সমস্যার সৃষ্টি করবে। এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে, এটাও হেলথ রিলেটেড, যে যে স্কিন এবং ব্রিদিং ইরিটেশন। যদি আমি বেশি পরিমাণ কার্বন যুক্ত এলিমেন্টের মধ্যে চলে যাই, তাহলে দেখা যাবে যে আমার স্কিনে ইরিটেশন হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, এই টাইপের প্রবলেম মাঝে মধ্যে দেখা যায় আর কি। সো এই ডিমেরিটগুলা কার্বন ফাইবার ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমরা অলওয়েজ ফেস করে থাকি। এরপরে কিছু ম্যানুফ্যাকচারার যারা কার্বন ফাইবার নিয়ে ডিল করে, অর্থাৎ কার্বন ফাইবার ম্যানুফ্যাকচার করে, হেক্সেল, এসজিএল, টোহো, টোরা, জোলটেক, এগুলা তোমরা ম্যানুফ্যাকচার হচ্ছে টপ ম্যানুফ্যাকচারার এরা। এদের প্রত্যেকেরই বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, তোমরা গিয়ে গিয়ে দেখতে পারো যে আসলে তারা কি ধরনের প্রোডাক্ট বিক্রি করে বা কেমন করে কার্বন কে ইউজ করতেছে। তার মধ্যে এই যে জোলটেক, এই ব্র্যান্ডটা হচ্ছে মোটামুটি অনেক পপুলার একটা ব্র্যান্ড এবং এদের ওয়েবসাইট হচ্ছে অনেক ইনফরমেটিভ, তারা অনেক ইনফরমেশন দিয়ে রাখে। সো কেউ যদি ইচ্ছা করো এর ওয়েবসাইটে গিয়ে একটু দেখে আসতে পারো। এরপরে কিছু প্রপার্টি খুবই সংক্ষেপে আমরা আলোচনা করব। এখানে কার্বন ফাইবার দেখতে কেমন দেখতে এটা আমরা দেখছি সবাই, এর আগে ছবি টবি ছিল। এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে স্মুথ সারফেস, সিল্কি, লাস্টারাস, মানে হচ্ছে উজ্জ্বল, তো যেখান থেকে আলো রিফ্লেক্ট করে এরকম একটা জিনিস, জলজল করে। আর এটার কালার হচ্ছে ব্ল্যাক, আর এটা সারফেস হচ্ছে মোটামুটি স্মুথ, এবং স্মুথ হওয়ার কারণেই এই লাস্টারাস প্রপার্টিটা দেখা যায়। তো কার্বন ফাইবার দেখতে হচ্ছে অনেকটা এরকম, উইথ রাউন্ড ক্রস সেকশন। আর এদের প্রপার্টির কথা যদি বলি, প্রপার্টি নরমালি আমরা যেগুলো পড়ে আসছি সেগুলারই একটা কম্বিনেশন এখানে দেওয়া আছে, থার্মাল ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি, এগুলা। তো ফার্স্ট অফ অল টেনজাইল স্ট্রেংথ। টেনজাইল স্ট্রেংথ হচ্ছে অনেক বেশি, 1.8 থেকে 2.4 কিলো নিউটন পার মিলিমিটার স্কয়ার পর্যন্ত স্ট্রেংথ সে দিতে পারে। মানে এই পরিমাণ ফোর্স যদি তার উপরে ক্রিয়েট করা হয় তাহলে সে সেটাকে রেজিস্ট করতে পারে। এবং এটা কিন্তু হিউজ পরিমাণে একটা মানে হিউজ পরিমাণ ফোর্স নিতে পারে। আমাদের কনক্রিটের যে ওয়াল বা ইটের দেয়াল, এই পরিমাণ ওয়ালও কিন্তু তোমার এর 10 ভাগের 1 ভাগ পরিমাণ মানে স্ট্রেন নিতে পারে। তো আমরা বুঝতেই পারতেছি কার্বন ফাইবার কতটা স্ট্রং। প্লাস আমরা আগেও দেখছি যে এটা স্টিলের থেকেও প্রায় 5 গুণ বেশি স্ট্রং, তাই না? প্রথম দিকে আমরা ইন্ট্রোডাক্টরি আলোচনায় দেখছি। সো কার্বন ফাইবারটা অনেক স্ট্রং, এবং এইটাই হচ্ছে তাদের মেইন মানে অ্যাডভান্টেজ বা ইউজ করার মেইন রিজন। এক্সটেনশন খুব বেশি না, 0.5% মাত্র, মানে তুমি টান দিলে এর অরিজিনাল লেন্থের থেকে মাত্র 0.5% লম্বা হবে এবং তারপরে সে ব্রেক করবে। সো এই ব্রেকিং এক্সটেনশনটা বেশি না। ডেনসিটি মোটামুটি বেশি, কারণ আমরা যদি কম্পেয়ার করি, পলিইথিলিন বা পলিপ্রোপিলিনের ডেনসিটি ছিল 0.92 বা 0.95 এরকম গ্রাম পার সিসি, এটা ছিল তাদের ডেনসিটি। আর কার্বনের ডেনসিটি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 1.95, সো ডাবলেরও বেশি। সো বোঝা যাচ্ছে এটা ডেনসিটি বেশি, এবং ডেনসিটি বেশি হওয়ার কারণটা কি, এখানে শুধুমাত্র কার্বন থাকে, সো এটার প্যাকিংটা খুবই ক্লোজলি প্যাকড অবস্থায় থাকে, সেই কারণে তার ডেনসিটি অনেক বেশি। স্পেসিফিক গ্র্যাভিটি 1.75 টু 1.85, এটাও মোটামুটি ভালো। ময়েশ্চারের ইফেক্ট নাই বললেই চলে, কারণ হচ্ছে এটা এতটাই ক্লোজলি প্যাকড যার মধ্যে দিয়ে বাতাসই ঢুকতে পারে না, আর ইয়াতেও ঢুকা দূরের কথা, পানি ঢুকা দূরের কথা। সো এটা ময়েশ্চারের ইফেক্ট নীল। নন ফ্লেমেবল, কারণ হচ্ছে এখানে ওই যে আমরা ম্যানুফ্যাকচারিং এর সময় একটা স্টেজ দেখছিলাম, প্রথমেই যে 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াসে একে তাপ দেওয়া হয়, অক্সিডাইজ করা হয়, ওই সময়ে এই স্ট্রাকচারটা এরকম ক্লোজ লুপ ফর্মে চলে আসে। এবং ক্লোজ হওয়া মানেই কি, এর ভেতরে কোনো রকম বাতাস, কোনো রকম অক্সিজেন ঢুকতে পারবেন না। সো যেখানে বাতাস নাই সেখানে তো আগুন ধরার প্রশ্নই আসে না। সো এই কারণে তারা হচ্ছে মোটামুটি নন ফ্লেমেবল। সানলাইটের ইফেক্ট নাই, কেমিক্যাল সলভেন্টের ইফেক্টও তেমন নাই, কিন্তু স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট যদি হয় তাইলে কখনো কখনো ইরোশন ঘটে। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট আসলে মাঝে মাঝে এই লুপটাকে ভেঙে দিতে পারে। সো তখন দেখা যায় যে কিছু ইরোশন ঘটছে, কিছু পরিমাণ কার্বন এখান থেকে বের হয়ে গেছে।
সো এটা হইতে পারে, বাট ইন দ্য প্রেজেন্স অফ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, বাট নর্মালি কিছু হবে না। ইফেক্ট অফ ইনসেক্ট মাইক্রো অর্গানিজম নাই, কারণ এরা হচ্ছে ইনঅর্গানিক ম্যাটেরিয়াল, সো মাইক্রো অর্গানিজম বা ওরা হচ্ছে এর উপরে টিকতে পারে। কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো খুবই সিম্পল জিনিস। কার্বন ফাইবার খুবই লাইট ওয়েট, তারপরে টেনজাইল স্ট্রেংথ হাই, থার্মাল এক্সপানশন লো, এক্সেপশনাল ডিউরেবিলিটি আছে, মানে অনেকদিন টিকে থাকতে পারে, করোশন রেজিস্ট্যান্ট, রেডিওলুসেন্সি, এক্সিলেন্ট ইলেকট্রিক কন্ডাক্টর। আচ্ছা, রেডিওলুসেন্সি টার্মটা কি কেউ আগে শুনছো? হোয়াট ইজ রেডিওলুসেন্সি? না স্যার, এটা শুনেন। রেডিও অ্যাক্টিভ শুনছি স্যার। রেডিও অ্যাক্টিভ আলাদা জিনিস, আর রেডিও লুসেন্ট আলাদা জিনিস। আমরা ট্রান্সলুসেন্ট এই কথাটা তো শুনছি সবাই, তাই না? মানে হচ্ছে কি স্বচ্ছ। ট্রান্সলুসেন্ট মানে স্বচ্ছ, মানে এই পার থেকে ওই পারে তুমি দেখতে পারবা। রেডিও লুসেন্ট হচ্ছে স্বচ্ছ ইন কেস অফ রেডিয়েশন, মানে কোন রকম রেডিয়েশন এর ভেতর দিয়ে যদি পাস করে, এই দিক থেকে ওই দিকে চলে যেতে পারে, তাহলে সেটাকে আমরা বলি রেডিও লুসেন্ট। এখন একটা কার্বনের সাথে হাউ ইট ইজ মানে অ্যাফিলিয়েটেড, কিভাবে কার্বনের সাথে সম্পর্কিত। সাপোজ তোমার হাত ভেঙে গেছে, তো হাত ভাঙলে আমরা কি প্লাস্টার করি, হাত পা যেটাই ভাঙুক, তাই না? প্লাস্টার করে ঝুলাই রাখি অনেকদিন। তো এই প্লাস্টারটার ওজন কেমন, যারা হাত পা ভাঙছে তারা বলতে পারবে। কারো ভাঙছে কি? আচ্ছা, ভেরি গুড, কারো হাত পা ভাঙে নাই এখনো। যাই হোক, এই প্লাস্টারটা অনেক ভারী, যারা হাতে অনেকদিন ঝুলিয়ে রাখে তারা তাদের দেখবা খবর হয়ে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু কার্বন একটা অল্টারনেটিভ হইতে পারে, কারণ কার্বন অনেক হালকা একটা ম্যাটেরিয়াল, লাইট ওয়েট একটা ম্যাটেরিয়াল, এবং অনেক শক্ত একটা ম্যাটেরিয়াল। সো তোমার হাতকে সে ধরেও রাখতে পারবে, প্লাস অতটা মানে ওই ভারী হওয়ার কারণে যে সমস্যাটা সেটাও হবে না। সো এখন কার্বনটা যদি আমি আমার হাতে লাগাই, কার্বন ফাইবারের সামহাও প্লাস্টার না লাগাই কার্বন ফাইবারের একটা ফেব্রিক বা এই টাইপের কিছু একটা লাগাইলাম, এখন কিছুদিন পর পর তো আমার এক্সরে করে দেখতে হবে যে হাতটা জোড়া লাগছে কিনা হাড়, তাই না? সো সেই ক্ষেত্রে এটা রেডিওলুসেন্ট হওয়াতে ভেতর দিয়ে খুব সহজেই রেডিয়েশন পাস করতে পারে, পাস করার ফলে ভেতরের ছবিটাকে সে তুলে নিয়ে আসতে পারে। তো এইটা একটা মানে এক্সাম্পল হইতে পারে, বাস্তব উদাহরণ হইতে পারে রেডিওলুসেন্ট হওয়ার। আর সাথে সাথে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে ব্রিটল, আর এটার প্রাইস হচ্ছে অনেক হাই, এটার কমপ্লেক্স ম্যানুফ্যাকচারিং প্রসেস। তো ম্যানুফ্যাকচারিং প্রসেস এবং প্রাইসের কথাটা আমরা জানি। আর এইটা হচ্ছে নট টু মাচ ফ্লেক্সিবল, মানে ওই যে অন্যান্য ফাইবারগুলো যেরকম ফ্লেক্সিবল, এটা অতটা ফ্লেক্সিবল না। এর স্টিফনেস অনেক বেশি, এটা আমরা দেখছি। সো স্টিফনেস বেশি হওয়া মানে ফ্লেক্সিবিলিটি কমে যাওয়া, এবং ফ্লেক্সিবিলিটি কমে যাওয়া মানে এইটা যখন ফেল করবে তখন একবারে ব্রিটেলনেস শো করবে, ডাকটাইলিটি শো করবে না, ব্রিটেলনেস শো করবে। যদি আমরা একটা স্ট্রেস স্ট্রেইন কার্ভ দেখি, তাইলে এর কার্ভটা হবে অনেকটা এরকম, যাইতে যাইতে যখন সে পয়েন্ট অফ ফেলিওরে চলে আসবে তখন সে একবারে এরকম ভেঙে যাবে। আর যদি ডাকটাইল হইতো তাহলে হচ্ছে তার ইল্ড স্ট্রেংথের পয়েন্ট থেকে অনেক দূরে গিয়ে সে এখানে এসে ফেল করতো। তো এটা হচ্ছে পার্থক্য, এটা হচ্ছে ব্রিটেল ম্যাটেরিয়ালের জন্য, এটা হচ্ছে ডাকটাইল ম্যাটেরিয়ালের জন্য। তো কার্বন ফাইবারটা অনেক স্ট্রং, মানে এই স্ট্রেস সে অনেক দূর পর্যন্ত নিতে পারে, বাট যখন সে ফেল করে তখন হচ্ছে একবারে ব্রিটেল অবস্থাতে ফেল করে। এটা যেমন পিক অবস্থায় উঠে আবারও কিছুক্ষণ থাকে, প্লাস্টিক রিজিয়নে কিছুক্ষণ থাকে, বা অর্থাৎ তুমি টেনে ওই যে চুইংগামের মতো লম্বা করা যায়, বাট এইটা হচ্ছে হঠাৎ করে কাচের গ্লাসের মতো ভেঙে যায়। তো এটা একটা অসুবিধা। আচ্ছা, এরপরে একটা কম্পারিজন দেখানো হয়েছে কার্বন, দেখতেছি গ্লাসটা আজকে একটু পরে দেখব। আর কেভলারটা হচ্ছে তোমার বি পার্টের জিনিস। কেভলার কি শুরু হয়েছে? হ্যাঁ স্যার, অলরেডি স্যার আমরা অ্যারোমেটিক পড়তেছি। অ্যারোমেটিক পলিয়ামাইড। পলিয়ামাইড, জি স্যার। আচ্ছা, তো কেভলারটা পড়বা। কেভলার হচ্ছে একটা কমার্শিয়াল ফাইবার।
এবং এইটা হচ্ছে কার্বনের মানে কম্পিটিটর বলা যায়, কার্বনের কাছাকাছি আসে। টেনজাইল স্ট্রেন্থ তোমরা দেখতে পাচ্ছ যে কেভলারের টেনজাইল স্ট্রেন্থ কার্বনের থেকেও বেশি, আর কিন্তু কম্প্রেসিভ স্ট্রেংথের ক্ষেত্রে জিনিসটা অতটা ভালো না। তো এইখানে একটা কম্পারিজন জাস্ট দেখানো হয়েছে যে কতটুকু মানে কোন রিজিয়নে জিনিসটা আছে সেটা বোঝানোর জন্য। এখন সাপোজ কার্বন ফাইবারের তো অনেক রকম ইউজ আছে, তো এইটা দিয়ে আমরা দুইটা জিনিস বানাবো, একটা হচ্ছে একটা কার বানাবো, গাড়ির বডি, আরেকটা জিনিস হচ্ছে আমরা একটা বুলেট প্রুফ জ্যাকেট বানাবো বা বুলেট প্রুফ ভেস্ট বানাবো, যেটাই হোক শরীরে পরার জন্য। তো যদি আমি অ্যাপ্লিকেশনের কথা বলি, এই চিত্রটা থেকে কি তোমরা ব্যাখ্যা করতে পারবা যে কোনটা কোন অ্যাপ্লিকেশনের জন্য ভালো হবে? এক নাম্বার হচ্ছে কার, দুই নাম্বার হচ্ছে বুলেট প্রুফ জ্যাকেট। কি মনে হয়? স্যার ফার্স্ট অফ অল তো হচ্ছে কারের জন্য হচ্ছে মানে কার্বন ফাইবারটা হচ্ছে আই থিঙ্ক বেশি প্রবাবল, কারণ হচ্ছে এক তো হচ্ছে লাইট ওয়েট, তার সাথে হচ্ছে হলো টেনজাইল স্ট্রেংথটাও হাই। টেনজাইল স্ট্রেন্থ তো কেভলারেরও হাই, তাহলে কেভলার কেন অ্যাপ্রোপ্রিয়েট না? আরো হাই, আরো বেশি হাই। জি স্যার, বাট কেবলারের ক্ষেত্রে তো হচ্ছে দেখা গেছে যে আমাদের কম্প্রেসিভ যে স্ট্রেংথ বা কারের বোর্ডের ক্ষেত্রে তো মানে মোটামুটি একটু লাইট ওয়েট হলে বেটার না জিনিসটা, কারণ হচ্ছে আমাদের মানে ইঞ্জিন কনজাম্পশন বাট আরো অনেক প্যারামিটার আছে, তো সো ফুয়েল ওই দিকটা যদি কনজাম্পশন আর কি চিন্তা কম হবে, হ্যাঁ। জি স্যার। আর আচ্ছা, আরেক ঠিক আছে তোমার কথা, ওকে, বাট এইখানে মেইন রিজনটা হচ্ছে কি কম্প্রেসিভ স্ট্রেন্থ। সাপোজ তোমার কার তো অ্যাক্সিডেন্ট করার প্রবাবিলিটি থাকে, তাই না? সো অ্যাক্সিডেন্ট করলে যদি এর কোনো কম্প্রেসিভ স্ট্রেন্থ না থাকে, তাহলে কি পুরা অ্যাক্সিডেন্টের ইম্প্যাক্টটা কিন্তু ভেতরে যে ড্রাইভার বসে আছে বা মানুষ আছে তার উপরে আসবে নাকি, তাই তো? সাপোজ একটা দড়ির টেনজাইল স্ট্রেন্থ অনেক বেশি, বাট তুমি যখন এটাকে কম্প্রেস করতে চাবা তখন কি তার কোনো স্ট্রেন্থ থাকবে? দুই দিক থেকে যখন আমরা চাপ দিব তখন কিন্তু একটা রোপ বা দড়ি কোনো রকম স্ট্রেংথ শো করতে পারে না, ভেতর দিকে ঢুকে যায়। বাট যখন তুমি দুই দিকে টানবা, টেনজাইল স্ট্রেংথটা কিন্তু অনেক বেশি আবার তার। তো কার্বনটা সরি কেভলারটা হচ্ছে অনেকটা এরকম, যে তার টেনজাইল স্ট্রেংথ অনেক হাই, বাট কম্প্রেসিভ স্ট্রেংথ নাই। সো যখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হবে তখন তো কম্প্রেসিভ একটা লোড পড়বে তার উপরে, তাই না? সো সে যদি ওইখানে কোনো রকম স্ট্রেংথ না দিতে পারে, তাহলে কিন্তু আলটিমেটলি ভেতরে যে আছে তার অবস্থা খারাপ হয়ে যাবে, তাই তো? এটা হচ্ছে ওয়ান অফ দ্য রিজন। আর অন দি আদার হ্যান্ড, যখন আমরা একটা ওয়ারেবল জিনিস, ধরো জ্যাকেট হইতে পারে, টি শার্ট হইতে পারে, বা পোলো শার্ট হইতে পারে, প্যান্ট হইতে পারে, যে জিনিসটা আমরা পরবো সেটা যদি আবার ফ্লেক্সিবল না হয় তাহলে কিন্তু সমস্যা। সেটা আবার যদি আমি কার্বন ফাইবার দিয়ে তৈরি করতে চাই, মানে একদম পিওর শুধুমাত্র কার্বন ফাইবার দিয়ে তৈরি করতে চাই, তাইলে দেখা যাবে যে ওইটা মানে পড়তে পারতেছি না, ওই যে আয়রন ম্যানের স্যুটের মতো হয়ে যাবে অনেকটা। অথবা তোমার মানে জিনিসটার ফ্লেক্সিবিলিটি নেই, রিজিড বক্স টাইপের হয়ে যাবে। তো ওইটা কিন্তু তখন আরামদায়ক না, জিনিসটা আরামদায়ক হবে না। সো ওইখানে আমাদের কম্প্রেসিভ স্ট্রেন্থ না থাকলেও চলে, বা ওইখানে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেন্থ একটু কম হোক, সমস্যা নেই। সো ওইখানে আমরা কেভলার, এই জন্যই দেখবা যে কেভলারটা মূলত তোমার এই বুলেট প্রুফ জ্যাকেট বা এই ধরনের অ্যাপ্লিকেশনে বেশি ইউজ হয়। স্যার এবং স্যার বুলেট বা এই ধরনের কোনো অ্যামুনিশন যখন স্যার হিট করে স্যার, তখন তো স্যার কম্প্রেসিভ একটা ফোর্স তৈরি হয়, মানে কম্প্রেস হয় স্যার। সেক্ষেত্রে স্যার যেহেতু কেবলারের স্যার কম্প্রেসিভ স্ট্রেংথটা কম, সো ওই ক্ষেত্রে স্যার বুলেট সে আচ্ছা, বুলেটের কথাটা কাজ করবে। বুঝতে পারছি তোমার কোশ্চেন। সাপোজ এইটা হচ্ছে আমাদের ফেব্রিক, এইখানে এসে বুলেট হিট করতেছে। হিট করলে কি হবে? এই জায়গাটাকে সে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে ভেতরে ঢুকাই দিতে চাইবে, তাই না? তো কি হইলো জিনিসটা? তাহলে এইখানে কিন্তু তার উপরে কি কম্প্রেসিভ স্ট্রেন্থ কাজ করলো নাকি টেনজাইল স্ট্রেন্থ কাজ করলো? স্যার বেসিক্যালি স্যার তো মানে টেনজার স্ট্রেংথটাই কাজ করতেছে, বাট একটা নির্দিষ্ট হ্যাঁ, পয়েন্টে তো স্যার একটা কম্প্রেস তো হইতেছে স্যার, সেটা বলতেছে। কম্প্রেসটা সে টান লেগে হচ্ছে, তাই না? মানে কম্প্রেসিভ স্ট্রেন্থটা এইদিকে যখন সে ঢুকতে চাচ্ছে, এই দিকটাকে সে ছোট করতে চাচ্ছে, বাট এই দিকটা তো ছোট হবে না, কারণ এটা তোমার বডির সাথে লেগে আছে, তাই না?
এটাকে ছোট হইতে হইলে কি ছিঁড়া যেতে হবে, ছিঁড়া ঢুকতে হবে, বাট সে ছিঁড়বেও না কারণ তার স্ট্রেংথ অনেকটা ভালো। আর গাড়ির ক্ষেত্রে যেটা হয়, গাড়ির ক্ষেত্রে ধরো মুখোমুখি সংঘর্ষ যখন হবে, এই দিক থেকে একটা ফোর্স আসবে, এদিক থেকে একটা ফোর্স আসবে, গাড়ির নিজস্ব ফোর্স। তো সেই ক্ষেত্রে কম্প্রেস হয়ে যাওয়াটা স্বাভাবিক। বোঝা গেল কি জিনিসটা? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তো এই জন্য কেবলারটাকে ওইভাবে ইউজ করা যায় আসলে। আচ্ছা, আর গ্লাস ফাইবারটা মোটামুটি দুই দিকেই মোটামুটি মিডিয়াম লেভেলের একটা স্ট্রেন্থ দেখায়, এটা আমরা একটু পরে পড়বো গ্লাস ফাইবার। আচ্ছা, এরপরে কিছু অ্যাপ্লিকেশন এরিয়া আছে, অ্যারোস্পেস, অটোমোবাইল, এগুলো অলরেডি বলছি। কেন আমরা ইউজ করি, বিকজ অফ ইটস লাইট ওয়েট এবং হাই স্ট্রেংথ, এই কারণে ইউজ করে থাকি। ওয়াইন্ড এনার্জি, এই জিনিসগুলো কি সবাই দেখছো? এটার কাজ কি কেউ বলতে পারবা? ইলেকট্রিসিটি ক্রিয়েট করা স্যার। ইলেকট্রিসিটি জেনারেট করা ফ্রম ওয়াইন্ড, বাতাস এটাকে ঘুরায়, ঘুরাইলে ভিতরে মেকানিজম আছে যার ফলে ইলেকট্রিসিটি তৈরি হয়। তো এই এই জিনিসগুলো যদি খুব বেশি ভারী হয় তাইলে বাতাস কি বেশি পরিমাণ ফোর্স লাগবে এটাকে ঘুরাইতে, কম বাতাসে ঘুরবে না। অন দি আদার হ্যান্ড যদি আমি কার্বন ফাইবার দিয়ে তৈরি করি, এটা লাইট ওয়েট, তো এটা খুব তাড়াতাড়ি দ্রুত ঘুরবে, যত বেশি জোরে ঘুরবে তত ইলেকট্রিসিটি তৈরি হবে। তোমরা কি কেউ ডায়নামো দেখছো? ডায়নামো, ওই যে আগেকার দিনে সাইকেলে লাগানো থাকতো, হেডলাইট জ্বালাইতো ডায়নামো দিয়ে। কারো আইডিয়া আছে? মিনি জেনারেটর ডাইনামিক স্যার কাইন্ড অফ জেনারেটরের মতো কি স্যার? হ্যাঁ হ্যাঁ, মিনি একটা জেনারেটর, এরকমই জিনিসটা, মেকানিজম অনেকটা শব্দ হয় এরকম। অনেক স্যার। না শব্দ, হ্যাঁ শব্দ কিছুটা হয়, অত বেশি না। এটা হলো কি যে এরকম একটা তোমার টিউব আকারের জিনিস, যেটা এই সাইকেলের যে চাকা এখানে লাগানো থাকতো। তো সাইকেল যখন কেউ চালাইতো চাকাটা ঘুরতো, এখানে একটা তোমার শ্যাফটের মতো একটা জিনিস থাকতো যেটা চাকার সাথে মানে টাচিয়ে থাকতো। সো এইটাও ঘুরতো, সাইকেলের চাকা যত জোরে ঘুরবে এটাও তত জোরে ঘুরবে, তাই না? তো এইটার সাথে আবার কানেক্টেড ছিল হচ্ছে সাইকেলের হেডলাইট, এখানে হেডলাইট। তো দেখা যাইতো যে যত জোরে সাইকেল চালাচ্ছি হেডলাইটের উজ্জ্বলতা তত বাড়তেছে, ইন্টেন্সিটি তত বাড়তেছে। তো এই জিনিসটা অনেকটা সেই প্রিন্সিপালের। এখন অবশ্য দেখা যায় না, কিন্তু এটা একটা ভালো জিনিস ছিল যে তোমার মানে কোন রকম ইলেকট্রিসিটি ছাড়া আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারতেছি বা হেডলাইট জ্বালাইতে পারতেছি, শুধুমাত্র কি মেকানিক্যাল পাওয়ারের বলে, ঘর্ষণের কারণে এটা হচ্ছিল। তো যাই হোক, এটা হচ্ছে একটা ইউজ। স্পোর্টিং গুডস যেগুলো আছে, ব্যাট, র্যাকেট, হকি স্টিক বা হচ্ছে স্কি বোর্ড, তারপরে সার্ফিং বোর্ড, এই জিনিসগুলোতেও আমরা কার্বন ফাইবার ইউজ করতে পারি যেহেতু তারা হালকা এবং স্ট্রং। এছাড়াও আরো কিছু ইউজ আছে, যেমন হচ্ছে মেরিন মেরিন যে জিনিসগুলো, যেমন হচ্ছে ইয়াট বা কোনো ওই যে এই ধরনের ছোট ছোট বোটের বডি বা তাদের পাল, মাস্তুল, এই জিনিসগুলো বানায় কার্বন ফাইবার দিয়ে বানানো যেতে পারে। এনার্জি স্টোরেজ ডিভাইসে কার্বন ফাইবার ইউজ করা যেতে পারে যেহেতু তারা খুব ভালো কন্ডাক্টর ইলেকট্রিসিটির। সোলার প্যানেলগুলোতে বা অন্যান্য জায়গায় কার্বন ফাইবার ইউজ করা যেতে পারে। 3D প্রিন্টিং, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। 3D প্রিন্টিং সম্পর্কে আইডিয়া আছে কারো? জি স্যার, আছে স্যার। আচ্ছা, তাহলে ভালো। 3D প্রিন্টিং হচ্ছে জাস্ট ওই যে কোনো একটা শেপকে আমরা 3D ফরম্যাটে যখন কোনো একটা ম্যাটেরিয়াল দিয়ে প্রিন্ট করে নিয়ে আসি বা বের করে নিয়ে আসি, সেটা হচ্ছে 3D প্রিন্টিং। এটা কিন্তু মানে ভবিষ্যতের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল টেকনোলজি বলা হয়ে থাকে। মানে সব ম্যানুফ্যাকচারিংই একসময় 3D প্রিন্টিং এ চলে যাবে বলে বলা হয়ে থাকে। ইভেন আমাদের টেক্সটাইলও অনেক রকম 3D প্রিন্টেড ড্রেস এখন বানানো হচ্ছে, মানে একবারে ড্রেস আকারে এটাকে বানায় আনা হচ্ছে। তো যেমন ধরো ট্রেডিশনাল টেক্সটাইলে কিন্তু অনেক কিছু লাগে, আমরা আগে ফাইবার নেই, সেটাকে সুতা বানাই, সেটা থেকে কাপড় বানাই, কাপড়টাকে কাইটা কুইটা সেলাই টেলাই করে ড্রেস বানাই, তাই না? তো 3D প্রিন্টিং এ যেটা হয়, তুমি যদি কম্পিউটারে একবারে ডিজাইনটা দিয়ে দাও যে এটা আমার কাপড়, এরকম একটা টি শার্ট তৈরি হবে, সাপোজ এরকম একটা ডিজাইন আমি দিয়ে দিলাম, এরকম একটা ড্রেস তৈরি হবে, সে হুবহু এই ড্রেসটা প্রিন্ট করে যে এরকম প্রিন্ট করে বের করে নিয়ে আসবে। বাট এখানে একটা প্রবলেম আছে,
এদের ফ্লেক্সিবিলিটি অত ভালো হয় না এখন পর্যন্ত। ট্রেডিশনাল টেক্সটাইলের যে ফ্লেক্সিবিলিটি, মানে কাপড় পরতে যে আরাম, কমফোর্টেবিলিটি, এটা আসলে 3D প্রিন্টিং দিয়ে হচ্ছে না। সো এটা নিয়ে অনেক কাজ চলতেছে, অনেক রিসার্চ চলতেছে যে কি ম্যাটেরিয়ালকে কোন ধরনের ট্রিটমেন্ট করলে এরকম ফ্লেক্সিবল হবে বা এরকম ডিরেক্ট আমাদের কাপড়ের মতো আচরণ করবে, সেটা নিয়ে অনেক কাজ হচ্ছে আর কি। স্যার তো হ্যাঁ বলো। স্যার যে আপনি যে বললেন স্যার একটা সময় স্যার টেক্সটাইলও ওই ইয়ের দিকে চলে যাবে স্যার, মানে আমি যতদূর স্যার যতটুকু জানি স্যার, মানে এই যে 3D প্রিন্টিং স্যার লেয়ার বাই লেয়ার হয়, তো স্যার হ্যাঁ, লেয়ার বাই layer by লেয়ার layer। হইলে স্যার এখানে স্যার মানে আমাদের ইয়াং এর ক্ষেত্রে যখন আমরা লুমিং করি যখন স্যার, তখন তো স্যার একটা আরেকটা স্যার কাইন্ড অফ প্যাচ পাকায় থাকে, যে যে কোনো স্যার মানে সুতা বলে একটা সাথে আরেকটা লেগে থাকে স্যার, এই ক্ষেত্রে সেটা কিভাবে পসিবল, এই জিনিসটা অ্যাকচুয়ালি বুঝলাম। আচ্ছা, এইটাই এইটাই গবেষণার বিষয়। মানে এই জায়গাতেই বিজ্ঞানীরা ধাক্কা খাচ্ছে যে আমরা ট্রেডিশনাল কাপড়ের মতো কেন আনতে পারতেছি না, বা এখানেই রিসার্চের এরিয়াটা শুরু হয়েছে। তারপরেও অনেক ধরনের 3D প্রিন্টেড ড্রেস আছে। ধরো তোমাদের আমি একটা ছবি দেখাই, তাহলে বিষয়টা তুমি আর একটু ভালো বুঝতে পারবা। অনেকেই কিন্তু 3D প্রিন্ট করে ড্রেস তৈরি করে ফেলছে অলরেডি। আমি একটা রিভিউ পেপারের উপরে কাজ করতেছি এই 3D প্রিন্টিং অন টেক্সটাইল নিয়ে। সো ওইখানে খুঁজতে গিয়ে অনেক কিছু আমি পাইছি আর কি। একটা মিনিট, একটু বের করতেছি। আচ্ছা, তোমার কোশ্চেনের উত্তরটা যদি একটু দেই, আহ, এটা কিভাবে পসিবল? কারণ আমরা হচ্ছে এটা পসিবল এইভাবে, আমরা যে প্রিন্টিং ম্যাটেরিয়ালটা নিব, অর্থাৎ যেটা দিয়ে আমি ড্রেসটা বানাবো, সেই ম্যাটেরিয়ালটা যদি তোমার এই ধরনের প্রপার্টি শো করে, যেমন কিছু পলিমার আছে, পলিল্যাকটিক অ্যাসিড, তারপর হচ্ছে এবিএস, এরকম কিছু পলিমার আছে আধুনিক, যারা হচ্ছে এই ধরনের মানে তুমি যতই প্রিন্ট করো, প্রিন্ট করার পরেও সে হচ্ছে এরকম একটা মানে নমনীয় একটা প্রপার্টি শো করে আর কি। সো সেই দিক থেকে চিন্তা করলে ওকে। আচ্ছা, দেখতে পাচ্ছ কি ইয়াটা? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে একটা মিনিট। এই যে এটা হচ্ছে 3D প্রিন্টিং টেকনোলজি মূলত বলতে গেলে। আহ, মানে এখানে আমরা জাস্ট একটা পুতুল আকারে দেখাইছি যে লেয়ার বাই লেয়ার প্রিন্টিং টেবিলের উপরে প্রিন্ট হয় জিনিসটা। নিচে কিছু ছবি আছে, এই যে বিভিন্ন রকম টেকনিক আছে আসলে। এটা তোমরা ভবিষ্যতে যখন হায়ার স্টাডিজে যাবে, যে এরকম আর কি একটা জিনিসকে কয়েকটা লেয়ারে আগে ভাগ করা হয়, তারপর একটা একটা করে লেয়ার উপরে বসে। এই যে অনেক রকম সফটওয়্যার আছে যারা হচ্ছে এই কাজটা করে। এই যে 3D প্রিন্টিং ড্রেস, এই যে অনেকটা এরকম হয়। আর আরেকটা ভাবে যেটা করা যায় যে এই যে ছোট ছোট ইউনিট একটা ড্রেসের, এই ছোট ছোট ইউনিট গুলাকে আগে 3D প্রিন্ট করে তৈরি করা হয়, পরে একসাথে জোড়া লাগানো হয়। এভাবেও 3D প্রিন্টিং করা যায়, মানে ফ্লেক্সিবিলিটি কিছুটা আনা যায়। যেমন ধরো ওই যে আমরা যে ঘড়ি পরি না, ঘড়ির চেইন কিন্তু, যারা চেইন ঘড়ি পরছো, ওই যে চেইনের এক একটা ঘাট থাকে তাই না, ওগুলা একটা একটা করে কিন্তু খুবই শক্ত, ফ্লেক্সিবল না। বাট ওইগুলাকে যখন একটা আরেকটার সাথে জোড়া লাগানো হয় তখন কিন্তু জিনিসটা ফ্লেক্সিবল হয়ে যায়। ওকে, সো এই যে এরকম অনেক ড্রেস আছে যেটা 3D প্রিন্টিং দিয়ে তৈরি করা হয়েছে। এই যে এখানে ড্রেসের একটা লিস্টই আছে, দেখো কত রকমের ড্রেস আছে এখানে, প্রায় 42টার মতো ড্রেস আছে। ব্ল্যাক ড্রেপ, ক্রিস্টালাইজেশন, এগুলা। এবং তৈরি করা হয়েছে কখন দেখো, 2000 সালে, 2010 সালে, 2011 সালে। বাট একদম রিসেন্টও কিন্তু না। সো অনেকদিন আগের থেকেই এটা নিয়ে কাজ চলতেছে, এবং চলতে চলতে এতগুলা ড্রেস আসলে তৈরি করা হয়েছে 3D প্রিন্টিং দিয়ে। সো এই জিনিসটা, ড্রেস, তারপরে যে পিপিই, মাস্ক টাস্ক, এগুলোও কিন্তু অনেক রকম তৈরি করা হয়েছে। প্রোটেক্টিভ ফেসিয়াল মাস্ক, প্রোটেক্টিভ গিয়ার, প্রোটেক্টিভ প্যাড,
এই জিনিসগুলো আসলে 3D প্রিন্টিং দিয়ে সম্ভব, জাস্ট একটা ধারণা। যাই হোক, ওইটা আমাদের পড়ার এখানে মূল বিষয় না, জাস্ট একটা অ্যাপ্লিকেশন এরিয়া ফর কার্বন ফাইবার। কার্বন দিয়েও এটা করা যায় আর কি, র ম্যাটেরিয়াল হিসেবে কার্বনটাকে ইউজ করা যায়। এছাড়াও আরো অনেক ইঞ্জিনিয়ারিং আছে। কার্বন ফাইবার ক্যান বি ইনকর্পোরেটেড ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ফ্রিকশন রেজিস্ট্যান্ট ইউজ, প্রেসার ভেসেল, এইগুলাতেও তৈরি ইউজ করা যায় কার্বন ফাইবার। তো যাই হোক, কার্বনের ক্ষেত্রটা আসলে অনেক বড়, বুঝতে পারছো? সো এটা মানে শুধুমাত্র আমরা তো একটা পার্টের জন্য দেখতেছিলাম, টেক্সটাইলের জন্য, বাট অন দি আদার হ্যান্ড, যেমন এই যে এখানে একটা বিমানের ছবি আমরা দেখানোর চেষ্টা করছি, যেটা ওই যে টোরে নামে একটা কোম্পানি আছে, কার্বন ফাইবার প্রডিউসিং কোম্পানি। তারা হচ্ছে এই একটা প্লেন বানাইছিল, তার কোথায় কোথায় কার্বন ফাইবার ইউজ করা যায় সেটা আর কি দেখাইছিল। ইন্টেরিয়রে, ইঞ্জিন কন্টেইনমেন্ট কেসে, উইং এ, মেইন উইং এ, টেইল উইং এ, ওয়েস্ট ওয়াটার ট্যাঙ্ক, এই বিভিন্ন জায়গায় আসলে কার্বন ফাইবার ইউজ করা যায়। আচ্ছা, তো এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার নাকি? কোশ্চেন আছে কোনো? না স্যার। ওকে, মার্কেটের কথা যদি আমরা চিন্তা করি, কার্বন ফাইবারের মার্কেট হচ্ছে তোমার এখানে আমরা দেখছি যে মোটামুটি পলিঅ্যাক্রিলোনাইট্রাইল কার্বন ফাইবার সেটাই হচ্ছে ডমিনেট করে মার্কেটটাকে। এছাড়া পিচ এবং রেয়ন বেস যেটা আছে সেটাও কিছুটা পাওয়া যায়, 90-10% আমরা বলতে পারি। এটার কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট হচ্ছে 4% এর একটু কম, 4% এর আশেপাশে আর কি। তো মানে প্রতি বছরের ডিমান্ড বা গ্রোথ হচ্ছে 4% করে। এর মার্কেট হচ্ছে এশিয়া প্যাসিফিক, লার্জেস্ট মার্কেট বা ফাস্টেস্ট মার্কেট যেটাই বলো। স্টাডি পিরিয়ড মানে স্টাডিটা করা হয়েছে 2019 সাল, আর প্রজেকশনটা হচ্ছে 2026 পর্যন্ত আর কি। তো এটা নিজেরাই বুঝবা, কারণ আগের ফাইবারগুলো তো সেম ফরম্যাটেই দেখাইছি। এখানে কিছু মেজর প্লেয়ারের নাম দেওয়া আছে বা মেজর ম্যানুফ্যাকচারারের নাম দেওয়া আছে, অ্যাপ্লিকেশন দেওয়া আছে, এন্ড ইউজ দেওয়া আছে, এগুলো জাস্ট একটু দেখে নিও। রিজিয়ন, এখানে মূলত বলতে গেলে আমাদের এশিয়ান রিজনটাই অনেক বেশি কার্বন ফাইবারের জন্য ইউজেবল। তো এই ছিল এই চ্যাপ্টার। তো আশা করি মোটামুটি বুঝতে পারছো। তো এটার লেকচারও আমি দিয়ে দিব, সমস্যা নাই। আর বইয়ের লিস্ট দেওয়া আছে, যার যার ইচ্ছা হয় এগুলা থেকে দেখে নিতে পারো। এই যে জোলটেক টোলটেক সবই দেওয়া আছে, বই টই দেওয়া আছে। আচ্ছা, তাইলে আমরা একটু পরবর্তী চ্যাপ্টারে যাই নাকি? একটু কি ব্রেক লাগবে 2-3 মিনিটের? ব্রেক দিলে ভালো হয় স্যার। আচ্ছা, তাইলে আমরা একটা 2 মিনিটের খুবই শর্ট একটা ব্রেক নেই, যেহেতু তোমরা সকাল থেকেই ক্লাস করতেছো, কনসেন্ট্রেশন থাকবে না আর কি। ওকে, তাহলে আমরা 12 বাজে 12:14-তে বা 15-তে ফিরে আসবো ইনশাআল্লাহ। ওকে, জি স্যার। আচ্ছা, তো আমরা আবার শুরু করি। একটু সবাই আছো তো নাকি? জি স্যার, শুরু করতে পারেন। ওকে, আমাদের প্রবাবলি পার্টের লাস্ট চ্যাপ্টার, গ্লাস অ্যান্ড সিরামিক ফাইবার, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই চ্যাপ্টারটা আমরা অত ডিটেলসে যাব না, কজ গ্লাস এন্ড সিরামিক দুইটাই হচ্ছে ইনঅর্গানিক ম্যাটেরিয়াল, এবং দুটোই হচ্ছে তোমার টেক্সটাইলের থেকে আসলে অন্যান্য জায়গায় অ্যাপ্লিকেশন অনেক বেশি। সো আমরা জাস্ট টেক্সটাইলের পার্টটুক কভার করার জন্য যতটুকু দরকার বা ফাইবারটাকে কিভাবে বানানো হয় এই জিনিসগুলো নিয়ে জাস্ট একটু আলোচনা করব। নরমালি এরা হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সের টপিক, এবং হিউজ হিউজ দুইটা ফিল্ড, গ্লাস এবং সিরামিক দুইটা হিউজ ফিল্ড। তো অত পড়াইতে গেলে আসলে একটা সেমিস্টারই পুরো চলে যাবে। সো ওইদিকে আমরা যাব না। তো আস্তে আস্তে আমরা একটু দেখার চেষ্টা করি যতটুকু সহজভাবে দেখা যায়।
প্রথমত গ্লাস ফাইবার। গ্লাস সম্পর্কে আমরা সবাই জানি, গ্লাস সবাই প্রতিদিন দেখতেছি। হোয়াট ইজ এ গ্লাস? তো গ্লাসটা আসে আসলে কোথা থেকে সবাই জানি তো নাকি? গ্লাসটা বানানো হয় কোত্থেকে? বালু থেকে। স্যান্ড বালির থেকে। থেকে, জি। স্যান্ড থেকে বা বালির থেকে। তো এইটার মানে কেমিক্যাল ফর্মুলা হচ্ছে সিলিকন। সিলিকন ডাই অক্সাইড থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে মানে বালি। তো এই বালি ছাড়াও আরো অন্যান্য সোর্স আছে যেখান থেকে আমরা কাঁচ বা এই জাতীয় জিনিস বানাইতে পারি। তো সেই সোর্সগুলার কিছু নাম আমি এখানে দিয়ে রাখছি। ক্যালকোজেনাইট গ্লাস আছে, মেটালিক গ্লাস আছে, হ্যালাইট গ্লাস আছে, ফসফেট গ্লাস আছে, অক্সিনাইট্রাইট গ্লাস ইত্যাদি আরো অনেক রকমের গ্লাস পাওয়া যায়। বাট সবচাইতে বেশি আমরা যে জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে সিলিকেট গ্লাস, মানে যে বালির থেকে যেটা বানাই, যেটাতে অ্যাট লিস্ট 50% সিলিকন ডাইঅক্সাইড আছে। তো আমরা যে গ্লাস ফাইবারটা বানাবো সেইটাও সিমিলারলি আমরা এই সিলিকেট গ্লাস থেকেই বানাবো। 99% অফ অল গ্লাস ফাইবার আর স্পান ফ্রম দি সিলিকেট গ্লাস, অর্থাৎ সিলিকন ডাইঅক্সাইড আমাদের মেইন কম্পোনেন্ট এখানে। আচ্ছা, তো এখানে একটা কেমিক্যাল শেপ দেওয়া আছে সিলিকন ডাইঅক্সাইড আসলে কিভাবে থাকে। এখানে দেখা যাচ্ছে সিলিকনের সাথে 2টা অক্সিজেন, এর পাশে ধরো আরেকটা সিলিকন থাকলে তার 2টা অক্সিজেন, সেটা আবার এখানে এর সাথে টেট্রাহেড্রন তৈরি করে। সো এটা জাস্ট একটু দেখানোর জন্য রাখছি এখানে, আর কিছু না। তোমরা সবাই জানো জিনিসটা কিভাবে হয়। আর ফাইবারগুলো দেখতে অনেকটা এরকম। ফাইবারটাকে বিভিন্ন ফর্মে আমরা নিতে পারি, সুতা হিসেবে, ফিলামেন্ট হিসেবে, শর্ট ফাইবার হিসেবে, তারপরে ফ্যাব্রিক শীট হিসেবে বিভিন্নভাবে, বা শর্ট ফাইবার কাট ফাইবার অংশ হিসেবে। আর ফিলামেন্ট গুলো দেখতে হয় অনেকটা এরকম। তো এটা হচ্ছে আমাদের মূলত গ্লাস ফাইবার। তো গ্লাস ফাইবারের নানান রকম অ্যাপ্লিকেশন আসলে আছে। তো তার মধ্যে একটা সেকেন্ড, সরি আমার একটা আসছিল। ওকে, তো এইখানে আমরা টেক্সটাইলে অ্যাপ্লিকেশনটা কোথায় সেই বেজে আমরা যাওয়ার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল টেক্সটাইলের কথা যদি আমরা বলতে যাই, গ্লাস ফাইবারটা প্রথমত ইউজ করা হয় ইনসুলেটিং কোনো ম্যাটেরিয়াল হিসেবে। সেটা হইতে পারে হিট, হইতে পারে সাউন্ড। ইনসুলেটিং মানে হচ্ছে ব্যারিয়ার দেওয়া, বাধা দেওয়া, মানে আমরা সাউন্ড প্রুফ বা হিট প্রুফ বা ফ্লেম প্রুফ এই ধরনের অ্যাপ্লিকেশনে টেক্সটাইলে ইউজ করা যেতে পারে। ফিল্ট্রেশন বা ফিল্টারিং এর জন্য ইউজ করা যেতে পারে, অনেকটা ছাঁকনির মতো কাজ করে। রিইনফোর্সমেন্ট বা কম্পোজিট আকারে কোনো অন্য একটা ম্যাটেরিয়ালের সাথে রিইনফোর্সমেন্ট আকারে ইউজ করা যেতে পারে। সোফার টেক্সটাইলে এটার ইউজটা এখানেই সবচাইতে বেশি। এগুলাতেও ইউজ আছে, বাট এগুলো হচ্ছে মোরলেস ফাংশনাল ইউজ, মানে এখানে কোনো টেকনিক্যাল কোনো কিছু থাকবে বা ফাংশনালিটি থাকবে। আর রিইনফোর্সমেন্ট হচ্ছে কম্পোজিট আকারে খুবই মানে মোরলেস ইউজ করা যেতে পারে। যেমন ধরো কম্পোজিটের আইডিয়া সবার আছে কিনা আমি জানি না। কম্পোজিট হচ্ছে যখন 2 বা ততোধিক ম্যাটেরিয়ালকে একসাথে যুক্ত করা হয়। সাপোজ আমার কাছে পলিয়েস্টার আছে, পলিয়েস্টার দিয়ে আমি একটা ফাইবার বানাবো। তো পলিয়েস্টারের ফাইবার আমরা দেখে আসছি কিরকম হয়। এখন এইটার উপরে আমার আরো বেশি স্ট্রেংথ দরকার। পলিয়েস্টার মানে অরিজিনালি যে স্ট্রেংথটা দিচ্ছে সেটা নট এনাফ। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, এই যে ন্যানো পার্ট মানে গ্লাস ফাইবারটাকে ন্যানো আকারে ম্যানুফ্যাকচার করে, অর্থাৎ ন্যানো স্কেলে ম্যানুফ্যাকচার করে আমরা এই পলিয়েস্টার যখন মেল্ট স্পিনিং করব সেখানে কিন্তু মিক্স করে দিতে পারি। মিক্স করে দিলে কি হবে, এইটা একটা কম্পোজিট হয়ে যাবে, কারণ ওইখানে পলিয়েস্টার আছে এবং গ্লাস আছে, 2টা আলাদা আলাদা ম্যাটেরিয়াল আছে। এবং এরপর আমরা যখন ফিলামেন্ট বা ফাইবার বানাবো সেইটার প্রপার্টি আর অরিজিনাল 100% পলিয়েস্টারের প্রপার্টি কিন্তু সেম হবে না। গ্লাস ফাইবারটা দেওয়ার ফলে দেখা যাবে যে এইটার স্ট্রেংথ আগের তুলনায় বেড়ে গেছে, সেম জিনিস স্ট্রেংথ বেড়ে গেছে। কেন? কারণ আমরা একটা রিইনফোর্সিং ম্যাটেরিয়াল এখানে ইউজ করছি যার নাম হচ্ছে গ্লাস ফাইবার। ওকে,
কম্পোজিটটা আমরা আরেকটু পরে দেখবো, ছবি দেখলে আরেকটু ক্লিয়ার হবে বিষয়টা কিভাবে হয়। তো এটা ওয়ান অফ দা ইম্পর্টেন্ট ইউজ। এটা যে শুধুমাত্র স্ট্রেন দেওয়ার ক্ষেত্রে সেজন্য না, অন্যান্য কোনো প্রপার্টি আমরা ইন্ট্রোডিউস করতে চাইলে সেটাও করতে পারি। আরেকটা ইউজ আছে অপটিক্যাল ফাইবার হিসেবে, এটার নাম আমরা সবাই জানি। বর্তমানে বাসাবাড়িতে ইন্টারনেট কানেকশন যারা দেয় সবাই বলে দেখবা যে অপটিক্যাল ফাইবার। সো ওইটাও কিন্তু এক ধরনের গ্লাস ফাইবার। ওইটাতে তোমার ডাটা ট্রান্সফার হয় হচ্ছে লাইটের মতো স্পিডে, অপটিক্সের মতো। সো ভেতরে বারবার রিফ্লেকশন হওয়ার ফলে ডাটা এরকম ট্রান্সফার হতে থাকে। সো ওইখানেও আমাদের গ্লাস ফাইবারটা ইউজ করা হয়। তো এই অ্যাপ্লিকেশন গুলাতে গ্লাস ফাইবারটা মোরলেস ফ্লেক্সিবিলিটি শো করে। গ্লাস তো নরমালি শক্ত, তাই না, ব্রিটেল একটা ম্যাটেরিয়াল। কিন্তু এই এই অ্যাপ্লিকেশন গুলাতে আমরা যখন ইউজ করব তখন হচ্ছে সে মোটামুটি ফ্লেক্সিবিলিটি শো করবে। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে টেক্সটাইল অ্যাপ্লিকেশনের মধ্যে রাখার চেষ্টা করছি আর কি। আচ্ছা, তো এই ইউজগুলা কিভাবে হয়, কেন হয়, এটা আমরা আরেকটু পরে দেখব ম্যানুফ্যাকচারিং এর সময়। একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখে আসি। হিস্ট্রিটাকে আমরা মূলত দুইটা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে 1930-এর আগের সময়টা, আর 1930-এর পরের সময়টা। তো গ্লাস ফাইবার ইউজটা আমাদের মধ্যে অনেক আগের থেকেই আছে। 1713 সালে সর্বপ্রথম বিজ্ঞানী যে রেনে অ্যান্টোনিও, উনি হচ্ছে ফ্রেঞ্চ একজন ফিজিসিস্ট। উনি সর্বপ্রথম একটা টেক্সটাইল সারফেসের উপরে গ্লাস ফাইবার লাগাইছিলেন। বাট ইটস নট লাইক দ্যাট যে গ্লাস ফাইবার দিয়ে টেক্সটাইল ফ্যাব্রিক তৈরি করছেন। এটা হচ্ছে একটা ফ্যাব্রিক ছিল, তার উপরে উনি জাস্ট ডেকোরেটিভ পারপাসে এরকম একটা গ্লাসের স্ট্র্যান্ড লাগাইছে বা গ্লাসের ফাইবারের মতো কিছু একটা জিনিস লাগাইছে। সো এটা হচ্ছে বলা হয়ে থাকে ফার্স্ট ইউজ অফ গ্লাস ফাইবার ইন দ্য ফিল্ড অফ টেক্সটাইল। এরপরে ব্রিটিশ সিল্ক উইভার নামে একটা অর্গানাইজেশন ছিল যারা হচ্ছে এই টেক্সটাইল নিয়ে কাজ করত। তারা সর্বপ্রথম গ্লাস দিয়ে ফেব্রিক ম্যানুফ্যাকচার করে বা ফেব্রিক বানায় প্রোটোটাইপ হিসেবে। অর্থাৎ সেখানে তারা গ্লাস ফাইবারকে সরাসরি ইউজ করে একটা ফেব্রিকের মতো শেপ আনার জন্য। বাট ফেব্রিকটা খুব ভালো ছিল না, এটার ফ্লেক্সিবিলিটি অতটা ভালো ছিল না, কিছুটা রিজিড টাইপের ছিল। সো এটাও টিকে নাই, আসলে বাতিল হয়ে গেছে। এরও প্রায় 50 বছর পর আরেকজন সায়েন্টিস্ট এডওয়ার্ড লাইবি, উনি একটা ড্রেস বানিয়ে ফেলেন গ্লাস দিয়ে, ওভেন ফ্রম গ্লাস, ওভেন ফেব্রিকের গ্লাস দিয়ে ফেব্রিক উইভ করে সেটা দিয়ে ড্রেস বানিয়ে ফেলে এবং সেটা একটা এক্সিবিশনে শো করে। বাট ড্রেসটাও আসলে মোরলেস ছিল, এগুলো ছিল সবই তখন ডেকোরেটিভ পারপাস, যা দেখতে সুন্দর লাগতেছে এই কারণে, বাট এদের কোনো ফাংশনালিটি ওরকম ছিল না। এর পরবর্তীতে 1930-তে এসে এই যে ওয়েন্স ইলিনয় গ্লাস কোম্পানি নামে একটা গ্লাসের ফ্যাক্টরি ছিল, যেখানে কিছু সায়েন্টিস্ট জেমস স্লাইটার, জন থমাস, ডেল ক্লাইস্ট এরা হচ্ছে কাজ করতেছিল। তো এরা কাজ করতে করতে গ্লাস ফাইবারটাকে এরকম ফ্লেক্সিবল শেপের গ্লাস ফাইবার ফর্মে নিয়ে আসে সর্বপ্রথম। এর আগ পর্যন্ত গ্লাস ফাইবার কিন্তু অতটা ভালো ছিল না, প্রপার্টি অতটা ভালো ছিল না, অতটা ফ্লেক্সিবলও ছিল না। তো তাদের এই মেকানিজমটা এখনো মোটামুটি আমরা ইউজ করে থাকি। সো এটাই হচ্ছে এস্টাবলিশড মেকানিজম এবং এটাই হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট ডিসকভারি ইন কেস অফ গ্লাস ফাইবার টু বি ইউজড ইন টেক্সটাইল অ্যাপ্লিকেশন। অর্থাৎ টেক্সটাইল অ্যাপ্লিকেশনের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট ডিসকভারি হচ্ছে 1930-তে হয়। 1933 থেকে 37 সালে তারা প্যাটেন্টের জন্য অ্যাপ্লাই করে, 1938 সালে প্যাটেন্ট পেয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে যায়। তো এই ছিল মোটামুটি গ্লাসের হিস্ট্রি। আচ্ছা, প্যাটেন্ট সম্পর্কে সবার আইডিয়া আছে? হোয়াট ইজ প্যাটেন্ট? স্বত্বাধিকার স্যার। স্বত্বাধিকার, হ্যাঁ, হচ্ছে তারা যে জিনিসটা বানাইছে এটা আর কেউ কপি করতে পারবে না, এইটা তারা হচ্ছে বন্ধ করে দিছে। একটা সার্টিফিকেট নিতে হয়, সব দেশেই আছে, প্যাটেন্ট দেয়। সো তারা হচ্ছে এটাকে আটকায় দিছে, লক করে দিছে যে এটা আমাদের জিনিস, এটা আর কেউ বানাইতে পারবে না, বা বানাইতে হলে টাকা দিয়ে কিনে নিতে হবে। যাই হোক, এরপরে আমরা রিইনফোর্স, কেউ কিছু বলবা? স্যার একটা আউট অফ দ্য বক্স একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার গতকালকে দেখলাম টিভিতে যে গভর্নমেন্ট স্পেকট্রাম সেল করতেছে, যে বিভিন্ন জিপি রবি ওদের কাছে। তো
তো সেই হিসেবে যেহেতু গভর্নমেন্ট সেল করতেছে, তো সেক্ষেত্রে স্পেকট্রামের যে এই যে আপনি যে বললেন ওই যে প্যাটেন্ট। হ্যাঁ পেটেন্ট, তো সেটা কি যে গভর্নমেন্টের কাছে নাকি অন্য কিছু স্যার? আচ্ছা, প্যাটেন্টের বিষয়টা হচ্ছে আমি যতদূর জানি তুমি যখন একটা জিনিসকে প্যাটেন্ট করবা, সরকারকে তোমার একটা মানে নির্দিষ্ট পরিমাণে যে ট্যাক্সের মতো একটা জিনিস দিতে হয় আর কি। আর মেজরিটি বা ম্যাক্সিমাম অংশটাই মানে 50%-এর বেশি অংশটা পায় হচ্ছে যে হচ্ছে তোমার মানে এটার আবিষ্কারক বা মালিক। তো এটা সেই দিক থেকে হইতে পারে, আমি এই জিনিসটা শিওর না বাংলাদেশের ক্ষেত্রে কি, জি স্যার, বুঝতে পেরেছি। তো এটা হইতে পারে আর কি। আচ্ছা, তো কম্পোজিটের একটা পার্ট আমরা এখানে রাখছি, কম্পোজিট এবং রিইনফোর্সমেন্ট, কারণ একটু আগে যেটা বললাম যে আমাদের এই ধরনের ইনঅর্গানিক ম্যাটেরিয়াল গুলোর ইউজ আসলে কম্পোজিট আকারে বেশি। তো কম্পোজিট বলতে যেটা অলরেডি বলে দিছি, কম্বাইনিং টু অর মোর ম্যাটেরিয়াল যাদের ডিফারেন্ট প্রপার্টি আছে, এরকম যদি আমরা একসাথে করি সেটা কম্পোজিট বলতে পারবো। তো একটা জিনিসকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স বা বাইন্ডার, আরেকটা জিনিসকে আমরা বলি হচ্ছে ফিলার অথবা রিইনফোর্সমেন্ট। অর্থাৎ আমরা একটা ছবি দেখি তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা 4 ধরনের কম্পোজিট দেখতে পাচ্ছি। কম্পোজিটের একটা ক্লাসিফিকেশন নিয়ে আসছি। যে জিনিসটার ভেতরে আমার কম্পোজিট বা মানে কম পার্টিকেলটা থাকবে, ছোট পার্টিকেলটা থাকবে, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স। আর এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো, এটাকে আমরা বলি হচ্ছে রিইনফোর্সমেন্ট অথবা ফিলার। ফিলার বলে অনেকে, রিইনফোর্সমেন্টও বলে। সো এটা হচ্ছে একটা কম্পোজিটের পার্ট। কম্পোজিটের দুইটা পার্ট থাকে, একটাকে বলি আমরা ম্যাট্রিক্স, একটাকে বলি আমরা ফিলার। তো কম্পোজিট আসলে কয়েক রকমের হইতে পারে। ফার্স্ট অফ অল আমরা যদি পার্টিকেল মানে ফিলারটাকে যদি পার্টিকেল আকারে নিই, ছোট ছোট পার্টিকেল আকারে নেই, সেটাকে বলবো পার্টিকেল রিইনফোর্স কম্পোজিট। যদি শর্ট ফাইবার আকারে নিই সেটাকে বলবো হচ্ছে হুইস্কার অর শর্ট ফাইবার রিইনফোর্স কম্পোজিট। সেটাকে যদি আমি কন্টিনিউয়াস ফিলামেন্ট আকারে নিই তাহলে বলবো হচ্ছে কন্টিনিউয়াস কম্পোজিট। আর সেটাকে যদি আমি শীট আকারে নিই, অর্থাৎ একটা লেয়ার ম্যাট্রিক্স আবার একটা লেয়ার হচ্ছে কম্পোজিট রিইনফোর্সমেন্ট, আবার একটা লেয়ার ম্যাট্রিক্স তার উপরে আরেকটা লেয়ার রিইনফোর্সমেন্ট, এরকম যদি নেই সেটাকে আমরা বলি হচ্ছে শীট ল্যামিনেটেড অথবা শীট রিইনফোর্স কম্পোজিট, এটাও বলে থাকি। তো এরকম 4 ধরনের কম্পোজিট পাওয়া যায়। তো আমাদের ক্ষেত্রে যেটা হবে, গ্লাস ফাইবারটাকে আমরা কি এই পার্টিকেল আকারে ইউজ করতে পারি, শর্ট ফাইবার আকারে ইউজ করতে পারি, কন্টিনিউয়াস ফাইবার আকারে ইউজ করতে পারি, শীট আকারে ইউজ করতে পারি। তো শীট আকারে ইউজটা কম, যেহেতু গ্লাস ফাইবার একটা শক্ত টাইপের ম্যাটেরিয়াল, তো সো এটা শীট আকারে ইউজটা একটু কমই থাকে। নরমালি এই 3 ভাবে ইউজটা অনেক বেশি হয়। তো এটা ডিপেন্ড করবে আমাদের রিকোয়ারমেন্টের উপরে, কি দরকার তার উপরে ডিপেন্ড করে আমরা এগুলো করে থাকি। তো বাকিটা একটু নিজেরা দেখে নিও, আশা করি ক্লিয়ার হয়ে যাবে, অত কঠিন কিছু না। এটা হচ্ছে শীট ফর্মের একটা কন্টিনিউয়াস ফিলামেন্ট ফর্মের একটা ইয়ার। আচ্ছা, এরপরের টপিকটা হচ্ছে গ্লাস ফাইবার আসলে কি, একই রকমের গ্লাস ফাইবার বা গ্লাস ফাইবারের কম্পোনেন্ট গুলো আসলে কি কি, ভেতরে কি কি থাকে। আমরা বলছি যে সিলিকা থাকবে ফর শিওর, সিলিকেট গ্লাস যেহেতু সেহেতু সিলিকা থাকবে, এটা কত 50%-এর বেশি থাকবে। বাট বাকি জিনিসগুলো আসলে কি থাকে, অথবা সিলিকা যদি 100% থাকতো তাহলে কি হতো, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো গ্লাস আসলে অনেক রকমের আছে। গ্লাসের নামকরণ করা হয়েছে বিভিন্ন মূলত লেটার দিয়ে, ই গ্লাস বলে, এস গ্লাস বলে, এয়ার গ্লাস বলে, সি গ্লাস আছে, ডি গ্লাস আছে, তারপরে টি গ্লাস আছে, এন গ্লাস আছে, এগুলো আমি আর দেই নাই এখানে। বাট অনেক রকমের গ্লাস আছে, সেইটা ডিপেন্ড করবে কার উপরে, এই যে কম্পোজিশন, ভেতরে কোনটা কত পার্সেন্ট আছে। সিলিকন ডাইঅক্সাইড আছে এখানে 54%, টাইটেনিয়াম, জিরকনিয়াম এগুলো নাই। অ্যালুমিনিয়াম আছে 14%, বোরন আছে 9%, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এগুলো আছে। পার্সেন্টেজের উপরে ভিত্তি করে এর প্রপার্টিরও ডিফারেন্স আসে। দেখো সব ফাইবারের এখানে জাস্ট মডুলাস গুলো দেখানো হয়েছে, মেকানিক্যাল যে জিনিসগুলো, ডেনসিটি, স্ট্রেংথ এবং মডুলাস, তিন রকম।
সিমিলারলি এইটার আরেক রকম, ডি গ্লাসের আরেক রকম, ইসিআর গ্লাসের আরেক রকম, টি গ্লাসের আরেক রকম। সো বিভিন্নটার প্রপার্টি বিভিন্ন রকম ডিপেন্ডিং অন হচ্ছে এই কম্পোজিশন গুলো। সো এইটার উপরে ডিপেন্ড করে আসলে আমাদের গ্লাসের এই ক্লাসিফিকেশনটা। তো সবচাইতে বেশি ইউজ হয় হচ্ছে এই ই গ্লাসটা। সো এটা নিয়ে আমরা কথা বলবো। তো হোয়াই ই, নামটা কেন ই হলো? এটার রিজন হচ্ছে এই গ্লাসটা প্রথমত তৈরি করা হয়েছিল ইলেকট্রিক্যাল পারপাসের জন্য, ইলেকট্রনিক কোনো একটা কাজ করার জন্য, এই যে ইউজড ফর ইলেকট্রিক্যাল পারপাস, সেই থেকে নাম হয়েছে ই গ্লাস। এয়ার গ্লাস, এটার নাম হয়েছে হচ্ছে অ্যালকালি রেজিস্ট্যান্ট গ্লাস, অ্যালকালিকে যাতে রেজিস্ট করতে পারে সেই উদ্দেশ্যে গ্লাসটা বানানো হয়েছিল। সো সেখান থেকে নাম হয়েছে এয়ার গ্লাস। এরকম এস এর নাম আছে, সি এর নাম আছে, ডি এর নাম আছে, আমার এই মুহূর্তে সবগুলো মনে নাই, সো এই কারণে আর রাখিও নাই, জাস্ট জেনে রাখার জন্য আর কি কেন নামকরণটা করা হয়। আচ্ছা, আরেকটা টপিক হচ্ছে আমরা কেন পিওর সিলিকা ইউজ করি না, মানে 100% কেন সিলিকন ডাইঅক্সাইড আমরা ইউজ করতেছি না। এইটার রিজনটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। গ্লাসের একটা রূপ আছে বা সিলিকার একটা রূপ আছে প্রকৃতিতে পাওয়া যায়, সেটার নাম হচ্ছে কোয়ার্টজ। এটা একটা মিনারেল। এখানে প্রায় 99% সিলিকন ডাইঅক্সাইড থাকে। তো সিলিকন ডাইঅক্সাইডটা বেশি থাকা মানে হচ্ছে গ্লাসের ক্রিস্টালাইনিটি বেড়ে যাওয়া, রিজিডিটি বেড়ে যাওয়া। কারণ হচ্ছে এইটা যখন ক্রিস্টালাইন ফর্মে থাকবে তখন যেরকম পাথরের মতো একটা ফরমেশনে চলে যাবে। সো আমরা যদি 99% বা 100% সিলিকন ডাইঅক্সাইড দিয়ে গ্লাস তৈরি করতে যাই, সেই ক্ষেত্রে দেখা যাবে সেইটাও অনেকটা এরকম শক্ত হয়ে গেছে। হয়তো চিকন হবে, গ্লাস ফাইবারের মতো শেপে আসবে, বাট এরকম শক্ত হয়ে যাবে। সো ওইটাকে আর টেক্সটাইল পারপাসে ইউজ করা পসিবল হবে না। সো দ্যাটস ওয়াই আমরা ওইটার সাথে অন্যান্য যে মানে ম্যাটেরিয়াল আছে সেইটাও মিক্স করে থাকি। আচ্ছা, বাঁধন বুটেক্স ইউনিট কে? একজনের নাম দেখতেছি, বাঁধন বুটেক্স ইউনিট। তোমার আইডিটা একটু দিয়ে রাখো, নাহলে কিন্তু আবার ইয়া হয়ে যাবে। আর যে আমি স্যার, সরি স্যার, আমি এই যে অন্যটা দিয়ে আমি লগ ইন করে ফেলছি, আমি এখন স্যার লগ আউট করে আবার লগ ইন করতেছি স্যার, সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, তো যেটা বলতেছিলাম, আমাদের কোয়ার্টজ বা যেটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের মানে 100% ফর্ম, সেটা যদি আমরা নেই তাহলে আমাদের ফাইবারটা ফ্লেক্সিবিলিটি অনেকটা কমে যাবে, বা ফ্লেক্সিবল করতে হইলেও হিউজ পরিমাণে টেম্পারেচার লাগবে, যেটা হচ্ছে অনেক কস্টলি প্রসেস। সো ওইদিকে আমরা যাব না। So, এই কারণে আমরা 100% সিলিকা কখনো ইউজ করি না। আচ্ছা, আর এইটার ম্যানুফ্যাকচারিং যেটা, ই গ্লাসের ম্যানুফ্যাকচারিং যেটা, সেটা হচ্ছে অনেকটা মেল্ট স্পিনিং এর মতো। মেল্ট স্পিনিং এ আমরা কি করতাম, কোনো একটা ম্যাটেরিয়ালকে মেল্ট করতাম, সেটাকে স্পিনারেটের হোল দিয়ে বের করে সেটাকে ড্র করতাম, তারপরে আমাদের ফাইবার শেপে চলে আসতো, তাই তো? তো এইটা অনেকটা ওইরকম। বাট এই ক্ষেত্রে গ্লাসকে আমরা পুরোপুরি মেল্ট করি না, কিন্তু সফেন করি। সফেনিং টেম্পারেচার আমরা একটা পড়ছিলাম না, হোয়াট ইজ সফেনিং টেম্পারেচার? সো সফটেন করে সেইটাকে আমরা ড্রয়িং করে জাস্ট গ্লাসের মানে এই শেপ থেকে জাস্ট গ্লাসের শেপে নিয়ে আসি। বা বালিগুলাকে যখন আমরা এই 1700°C টেম্পারেচারে তাপ দেই, তখন হচ্ছে তারা নমনীয় হয়ে পরস্পরের গায়ে লেগে যায়। ওই অবস্থায় আমরা তাকে টেনে ফাইবারের শেপে নিয়ে আসি। তো এই কারণে আমরা এখানে সফেনিং পয়েন্টের একটা সংজ্ঞা রাখছি, যে কাকে সফেনিং পয়েন্ট বলে। সফেনিং পয়েন্ট হচ্ছে একটা টেম্পারেচার যেখানে ডায়ামিটার থাকে হচ্ছে 0.55 টু 0.77, এবং লেন্থ যখন 235 মিলিমিটার লং হয়, তখন যদি নিজস্ব ভরে, তার যে একটা নিজস্ব ভর আছে, ঝুলাইয়া দিলে 1 মিলিমিটার পার মিনিট রেটে যদি সে লম্বা হইতে থাকে, যখন ভার্টিক্যালি সাসপেন্ড করা হয়, তখন হচ্ছে সেই টেম্পারেচারটাকে আমরা বলি হচ্ছে সফেনিং পয়েন্ট। অর্থাৎ আমরা এরকম একটা কিছু নিব, একটা পার্টিকেল নিব যার ডায়া হচ্ছে 0.55 থেকে 0.77 মিলিমিটার, লেন্থ হচ্ছে 235 মিলিমিটার। এইটাকে একটা টেম্পারেচারে রাখবো, সাপোজ হচ্ছে আমি এটাকে 90°C টেম্পারেচারে রাখছি।
এই অবস্থায় তার যদি নিজস্ব ভরে, তার যে একটা নিজস্ব ওয়েট আছে, সেই ওয়েটের ফলে যদি আমরা কিন্তু কোনো ফোর্স অ্যাপ্লাই করব না, নিজস্ব ওয়েটের ফলে যদি সে 1 মিলিমিটার পার মিনিট এই রেটে সে যদি লম্বা হইতে থাকে, তাহলে সেই টেম্পারেচারে 90 ডিগ্রি টেম্পারেচারকে বলবো যে এই ম্যাটেরিয়ালের জন্য এটা হচ্ছে তার সাফেনিং পয়েন্ট। ব্যাপারটা বোঝা গেল? হ্যালো, জি স্যার। ওকে, তো এটা একটু নিজেরা দেখে নিও, ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা ফাইনালি ম্যানুফ্যাকচারিংটা দেখব, খুবই সহজ, কঠিন কিছু না। প্রথম স্টেপটা হচ্ছে ব্যাচিং, অর্থাৎ আমরা যে বিভিন্ন র ম্যাটেরিয়াল নিচ্ছি, সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে জিরকনিয়াম অক্সাইড, টাইটেনিয়াম অক্সাইড, এরকম যে বিভিন্ন রকম কম্পোজিশন দেখলাম না, এইগুলাকে স্টোরেজ ট্যাঙ্কে রাখা এবং তাদেরকে একত্রে মিক্স আপ করার নাম হচ্ছে ব্যাচিং, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে ব্যাচিং করার পর এটাকে একটা ফার্নেসে দিতে হয়, যেখানে মেল্ট হয়, মেল্টিং, অর্থাৎ এই যে 1370 বা যে টেম্পারেচারটাই লাগুক সেটাতে আমরা দিয়ে সেটাকে মেল্ট করব। এরপরে আরেকটা ফার্নেসে যায় যেখানে রিফাইনমেন্ট হয়, অর্থাৎ যদি কোনো অন্যান্য কোনো গ্যাস থেকে থাকে সেগুলো বের হয়ে যায়, সেটাকে আমরা রিফাইনার স্টেজ বলি। এরপরে হচ্ছে ফাইবারাইজেশন, অর্থাৎ যে পার্টটাতে গিয়ে এই যে এরকম স্পিনারেটের মতো কিছু জিনিস থাকে, এইটার হোল দিয়ে বের হয়ে আসে ফাইবার আকারে, মোল্টেন ফাইবার আকারে, এবং এই ওয়াইন্ডিং রোলারের সাপেক্ষে ওয়াইন্ডিং রোলারটা যত স্পিডে ঘুরে এটার ডায়ামিটার বা স্ট্রেন বা এই প্রপার্টিগুলো এটা দ্বারা কন্ট্রোল হয়। এই জিনিসগুলো হয় হচ্ছে আমাদের যে স্টেপে, সেই স্টেপটার নাম হচ্ছে ফাইবারাইজেশন। আচ্ছা, আর এই ক্ষেত্রে আমরা এটাকে আর স্পিনারেট বলি না, নরমালি আমরা যে স্পিনারেট নামে ডাকতাম, এইখানে এটার নাম হচ্ছে বুশিং, BUSHING, বুশিং। ওকে, স্পিনারেটটাই জাস্ট এটা অন্য একটা নাম, স্পিনারেটের মতোই জিনিস, অন্য একটা নাম। এরপরে কোটিং, মানে যেটা স্পিন ফিনিশ অ্যাপ্লিকেশন আমরা যেটাকে বলি, যদি কোনো লুব্রিকেন্ট দরকার হয়, যদি কোনো প্লাস্টিসাইজার দরকার হয়, অ্যান্টিস্ট্যাটিক এজেন্ট দরকার হয়, সেটা দিয়ে আমরা এটাকে কোট করে দেই। ফাইনালি আমরা এটাকে ড্রাই করি এবং এটাকে একটা প্যাকেজে সংগ্রহ করি। তো এটা খুবই ইজি একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস। এখানে আমরা আরেকটু ভালো বুঝতে পারবো। এই যে আমাদের ব্যাচিং এর মানে ইয়াগুলা, চারটাতে ধরো চারটা এলিমেন্ট আছে, কত পার্সেন্ট মিশাবো এখান থেকে কন্ট্রোল করা যায়। একসাথে মিক্স করি আমরা, সেটাকে ফার্নেসে পাঠাই, এখানে তোমার যে মেল্টিং হয়, রিফাইনমেন্ট হয়, এবং ফোর হার্থ, এই পার্টটাকে বলে হচ্ছে ফোর হার্থ, যেখানে হচ্ছে তোমার এই বুশিং গুলা থাকে, বা ওই স্পিনারেট যেটাকে আমরা বলি, সেটা যেখানে থাকে সেই পার্টটাকে বলা হয় হচ্ছে ফোর হার্থ। এবং এখানে বুশিং এর মাধ্যমে এই যে ফিলামেন্ট গুলো বের হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ ফিলামেন্ট গুলো বের হচ্ছে, এটা একটা ওয়াইন্ডিং রোলারে জড়াচ্ছে, সেটা হচ্ছে এখানকার ওয়াইন্ডিং রোলার। আর বের হওয়ার সময়, এটা তো এখন গরম আছে তাই না, এই যে 1250 ডিগ্রিতে, এটাকে আমরা কুলিং করি একটা ঠান্ডা বাতাস বা এই ধরনের সিস্টেমে, মেল্ট স্পিনিং এ যেভাবে করতাম। ওকে, এটা খুব ইজি, খুব কঠিন কিছু না। আশা করি বুঝতে পারছো। কথাগুলো এখানে লেখা আছে, জাস্ট এটা একটু রিডিং করে নিও নিজেরা। কোনো প্রবলেম থাকলে তো অবশ্যই আমাকে নক দিবা, সমস্যা নেই। একই সেম জিনিস, এটাতে আর ঢুকতেছি না। এখানে আমাদের এই যে বুশিং এর ছবিটা দেখানো হয়েছে, আর এইখানে আরেকটা প্যারামিটার বা টার্ম রাখা হয়েছে, যেটা হচ্ছে আমাদের কমার্শিয়াল প্রোডাক্ট যখন আমরা বিক্রি করি, আমাদের ফিলামেন্টের ডায়ামিটার কত তার উপরে ডিপেন্ড করে বিভিন্ন লেটার অ্যাসাইন করা হয়। যেমন আমি যদি বলি যে আমাকে একটা ডি টাইপের গ্লাস ফাইবার দেন, তাহলে সে আমাকে বুঝবে যে 5 মাইক্রোমিটার ডায়ামিটারের যে ফাইবারটা সেটা যাচ্ছি। যদি বলি এম টাইপ দেন তাহলে 15, যদি বলি টি টাইপ দেন তাহলে 23। সো এইটা হচ্ছে কমার্শিয়াল পারপাসে ইউজ করার জন্য, জাস্ট বিভিন্ন লেটার দিয়ে বিভিন্ন ডায়ামিটারকে চিহ্নিত করা হয়েছে, আর কিছু না। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম আছে যার নাম হচ্ছে ভিসকোসিটি। ভিসকোসিটি কি আমরা সবাই জানি। তো
ভিসকোসিটিটা কিভাবে ইম্পর্টেন্ট ফর গ্লাস ফাইবার সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব। গ্লাস ফাইবার যখন মোল্টেন স্টেটে চলে যায়, যখন মেল্ট হয়ে যায়, তখন কিন্তু একটা তরল অবস্থা বা সফেন একটা অবস্থায় চলে যায়। তো এই তরল অবস্থাটার ভিসকোসিটি কেমন তার উপরে ডিপেন্ড করবে আমাদের ফাইনাল প্রোডাক্টের ভিসকোসিটি, ফাইনাল গ্লাস ফাইবারটা কেমন হবে। কারণ যদি খুব বেশি পাতলা হয়ে যায়, আচ্ছা ভিসকোসিটি বাড়লে কি ঘন হয় না পাতলা হয়? দেখি কেউ একজন বলো তো, মনে আছে? স্যার ঘন হবে। ঘন হবে ভিসকোসিটি বাড়লে, রাইট। তো ভিসকোসিটি যদি বেশি হয়ে যায় তো সেইটা বেশি ঘন, সেইটাকে তোমার ওই মোল্টেন স্টেটে নিতে টেম্পারেচার বেশি লাগবে। সাপোজ আমার ভিসকোসিটি দরকার 2.5, তো এইটা আমরা দুই ভাবে পাইতে পারি। এক হচ্ছে টেম্পারেচারকে বাড়াইতে পারি, 1400 ডিগ্রি পর্যন্ত নিলাম। আরেকটা হচ্ছে টেম্পারেচার কম রাখলাম, বাট এখানে যদি আমি বোরন ইউজ করি বা বোরন এখানে দিয়ে দেই, তাইলে দেখা যাবে যে আমার কম টেম্পারেচারেই এই ভিসকোসিটিটা আসতেছে। সিমিলারলি 3.5 এর কথা যদি আমরা চিন্তা করি, টেম্পারেচার যখন 1100 ডিগ্রি, এটা যদি বোরন থাকে আর যদি বোরন না থাকে, তাহলে এই সেমটা আনতে আমার কত লাগবে? 1200 ডিগ্রি। সো দেখতে পাচ্ছ যে এখানে টেম্পারেচারটাকে সেভ করা যায় আমরা বোরন ইউজ করার মাধ্যমে, কারণ আমরা চাই না খুব বেশি টেম্পারেচারে যাক। বেশি টেম্পারেচার মানে বেশি রিস্ক, কন্ট্রোল করাটাও বেশি টাফ। সো এইভাবে আমরা ভিসকোসিটিটাকে কন্ট্রোল করতে পারি, এবং ভিসকোসিটি কন্ট্রোল করার মাধ্যমে আমাদের এন্ড ফাইবারের যে প্রপার্টি গুলো আছে সেগুলো কন্ট্রোল করা যায় আলটিমেটলি। এরপরে কিছু বেনিফিট এবং ড্রব্যাক আমরা রাখছি, এটা একটু নিজেরা পড়ে নিও, এটা এমনিতেই বুঝবা, এটা খুব কঠিন কিছু না। গ্লাস ফাইবারের একটা ছবি এখানে রাখছি ফেব্রিক তৈরি করার সময়। এটা হচ্ছে উইভিং ফ্যাক্টরিতে, উইভিং লুমের মধ্যে এই কাজটা করা হয়। তোমরা কি ফেব্রিক পড়ছো এখনো? ফেব্রিক ম্যানুফ্যাকচারিং 1 2? জি স্যার, আমরা স্যার পড়তেছি। তো যে এই লুমটা, যে লুমের কন্ডিশনটা হচ্ছে এরকম থাকে, তোমরা এটা দেখবা। এই সুতাগুলোকে আমরা বলি হচ্ছে ওয়ার্ক, আর এই দিক দিয়ে আরেকটা যাবে সেটাকে আমরা বলি হচ্ছে ওয়েফট। এরকম ইন্টারলেসিং এর মাধ্যমে আমাদের এরকম একটা ফেব্রিক তৈরি হয়ে যাবে। সো এখানে গ্লাস ফাইবার তৈরি মানে ইউজ করা যায়। এরপরে কিছু ইউজ আছে, এটাও দেখাচ্ছি না যেহেতু টাইম কম, ইউজটাও নিজেরা দেখে নিও। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের সিরামিক ফাইবার, লাস্ট টপিক। সিরামিক ফাইবার আসলে এটাও এক ধরনের ইনঅর্গানিক ফাইবার, আমরা জানি। ইনঅর্গানিক ফাইবারের মধ্যে আমরা কি কি পড়লাম? কার্বন পড়লাম, গ্লাস পড়লাম। গ্লাসের মধ্যে মূলত আমরা সিলিকা পড়লাম, তাই না? সিলিকনে। তো এছাড়াও আছে অ্যালুমিনিয়াম, এছাড়াও আছে ফেরাস। এগুলো আর কি প্রকৃতিতে মানে মোটামুটি বেশি পাওয়া যায় অ্যাজ ইনঅর্গানিক ম্যাটেরিয়াল। তো গ্লাস ফাইবারের কথা বা সিলিকার কথা বাদ দেই, মূলত যখন আমরা সিরামিক ফাইবার কোনো কিছুকে বলবো, এর মানে হচ্ছে সকল ইনঅর্গানিক ম্যাটেরিয়াল দিয়ে যে ফাইবারটা তৈরি, ইনঅর্গানিক ম্যাটেরিয়ালের একটা কম্বিনেশন কে আমরা সিরামিক নামে অভিহিত করি বা চিহ্নিত করি। বাট এই ক্ষেত্রে যেহেতু আমরা সিলিকা পড়ে ফেলছি, কার্বন পড়ে ফেলছি, তো এর পরে যেটা আসে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম বেসড ম্যাটেরিয়াল প্রকৃতিতে থার্ড, মানে ইনঅর্গানিক ম্যাটেরিয়াল গুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি। তো অ্যালুমিনিয়াম বেসড যে ইনঅর্গানিক ফাইবার আছে সেগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারটাতে আলোচনা করব বা এই পার্টটাতে আলোচনা করব। তো এখানে অ্যালুমিনিয়াম একা থাকে না, অ্যালুমিনিয়ামের সাথে আরো অনেক কিছু থাকে। সিলিকা থাকতে পারে, বা ফেরাস থাকতে পারে, জিরকোনিয়াম থাকতে পারে, জিঙ্ক থাকতে পারে, বিভিন্ন রকম মেটাল আছে বা ইনঅর্গানিক পদার্থ আছে যেটা থাকতে পারে। তো একটা যদি কমন মানে জাস্ট জেনারেলি দেখাই যে একটা সিরামিক ফাইবারে আসলে কি কি থাকে, এখানে দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড আছে, সিলিকন ডাইঅক্সাইড আছে, এরা হচ্ছে 97% এর বেশি আছে, যার মধ্যে আবার অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইডটা আছে 47%। আর ফেরাস অক্সাইড যেটা, সেটা আছে হচ্ছে আমাদের 1% এর বেশি একটু বা আশেপাশে থাকতে পারে। এটা হচ্ছে জাস্ট জেনারেল।
বিভিন্ন কম্বিনেশনে আসলে থাকতে পারে সিরামিক, এটা ওইভাবে মানে আমাদের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমরা মিক্স আপ করে থাকি আসলে। এটার কোনো নির্দিষ্ট ইয়া নেই যে এত পার্সেন্ট থাকলেই সেটা সিরামিক। আচ্ছা, তো সিরামিক ফাইবার গুলোকে মূলত তিনটা ভাগে আমরা এখানে দেখাইছি। দুইটা ভাগ হচ্ছে অক্সাইড ফর্মে, মানে হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড বা ফেরাসের অক্সাইড, এরকম অক্সাইড ম্যাটেরিয়াল গুলা যখন সবসময় থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে অক্সাইড সিরামিক ফাইবার, অক্সাইড বেসড সিরামিক ফাইবার। আর এই অক্সাইড যদি না থাকে, শুধু অ্যালুমিনিয়াম, শুধু সিলিকন, শুধু ফেরাস এরকম যদি থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে নন অক্সাইড। এই দুইটা পার্টে আমরা ভাগ করি। অক্সাইড পার্টটাকে আবার দুইটা পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে কন্টিনিউয়াস ফিলামেন্ট, একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, মানে একটা হচ্ছে লং লেন্থ, একটা হচ্ছে শর্ট লেন্থ। তো মূলত এই তিন ভাগে আমরা সিরামিকটাকে ভাগ করে থাকি। এবং এইগুলার যে ম্যানুফ্যাকচারিং ফর্মুলা, এই যে সোল জেল প্রসেস আছে, মেল্ট স্পিনিং প্রসেস সম্পর্কে তো আমরা জানি, থার্মাল কনভার্সন প্রসেস আছে, স্লারি স্পিনিং প্রসেস আছে, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তাইলে এই চ্যাপ্টার মোটামুটি শেষ। এখানে অক্সাইড ফাইবারের কিছু বর্ণনা লেখা আছে, অলরেডি যেটা বলে ফেলছি। অক্সাইড সিরামিক ফাইবার কম্পোস্ট অফ অক্সাইডস সাচ এস সিলিকা, মিউলাইট, এটাকে মিউলাইট বলে, অ্যালুমিনা, জিরকোনিয়া, এরকম অক্সাইড যুক্ত পদার্থ থাকবে। আর বাকি জিনিস তোমরা রিডিং করলেই বুঝতে পারবা যে এটার দরকারটা কেন। মানে এক্সিলেন্ট থার্মাল মেকানিক্যাল প্রপার্টি দেখায়, ইলেকট্রিক্যাল প্রপার্টি দেখায়, লো থার্মাল এক্সপানশন, মানে তার ইউজ গুলা বা তার হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলা লেখা আছে আর কি। তো এখানে আমরা মূলত তিনটা ম্যানুফ্যাকচারিং প্রসেস দেখব। তার মধ্যে একটা হচ্ছে মেল্ট স্পিনিং প্রসেস, যেটা সম্পর্কে আমরা জানি। নরমাল মেল্ট স্পিনিং প্রসেস যেভাবে করি এটাও সেভাবেই। অক্সাইড গুলোকে মোল্টেন স্টেটে নেওয়া হয়, ফোর্সড থ্রু এ নজল ডিউরিং স্পিনিং প্রসেস, রিলেটিভলি হাই প্রেসার, ইটস সলিডিফাইড বাই কুলিং। খুবই সহজ একটা জিনিস। এখানে আমরা একটা ফ্লো চার্ট দিয়ে দেখানোর চেষ্টা করছি। পলিমারটাকে মোল্টেন স্টেজে নেওয়া হয়, এরপর মেল্ট স্পিনিং করা হয়, এরপর তাকে কিউরিং করা হয়। কিউরিং মানে হচ্ছে যে হিট সেটিং, যেটা আমরা করছি সিমিলার একই জিনিস। অর্থাৎ তাকে হাই টেম্পারেচারে রাখা হয় যাতে পরবর্তীতে সে ডিগ্রেড বা ডিফর্ম না হইতে পারে ওই টেম্পারেচারে আসলে। আর পাইরোলাইসিস করা হয়। পাইরোলাইসিস দরকার লাগতেও পারে, নাও লাগতে পারে। যখন আমরা হাই টেম্পারেচার সহ্য করতে পারে এরকম কোনো কিছু তৈরি করব, তখন তাকে আমরা পাইরোলাইসিস করে নিব। নরমালি আমাদের সিরামিক ফাইবারের অ্যাপ্লিকেশন হচ্ছে হাই টেম্পারেচারে। ধরো ফ্লেম রিটার্ডেন্ট ফেব্রিক, যেটা ফ্লেমে কিছু হয় না, ফায়ার প্রুফ ফেব্রিক, এই ধরনের ফেব্রিকে দিতে গেলে কিন্তু আমাদের হাই টেম্পারেচার টলারেন্স থাকতে হবে, তাই না? সো সেই কারণে তখন আমরা পাইরোলাইসিসটা করে নিই, যে হাই টেম্পারেচারে দিয়ে এটার মানে ইয়াটাকে বাড়ায় নিই। নরমালি ইনঅর্গানিক ফাইবার হাই টেম্পারেচার সহ্য করতে পারে। আমরা গ্লাসেও দেখছি 1700 ডিগ্রি পর্যন্ত মেল্ট হয়। এরপরে এইটাও এরকম অনেক ডিগ্রি পর্যন্ত মেল্ট হয়, বাট এটা আমরা স্পেসিফিক্যালি বলতে পারতেছি না, কারণ এটা ডিপেন্ড করে হচ্ছে আমরা কতটুকু অ্যালুমিনিয়াম নিচ্ছি, কতটুকু জিঙ্ক নিচ্ছি, কতটুকু জিরকোনিয়াম নিচ্ছি, কতটুকু সিলিকা নিচ্ছি, তার উপরে ডিপেন্ড করবে। তো এটা জাস্ট জেনারেল মেল্ট স্পিনিং এর সিস্টেম, এটা একটু দেখে রাখো। এখানে আরেকটা টার্ম আছে গ্রিন ফাইবার, এটা বলতে কি বুঝো? কেউ কি বলতে পারো এখানে আমরা এখানে গ্রিন ফাইবার কেন বলছি মেল্ট স্পিনিংটাকে? এটা কি এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর না এরকম কিছু? হ্যাঁ, এটা হচ্ছে মানে এনভায়রনমেন্টকে কোনো ডিস্টার্ব করে না। লাইক আমরা যদি ওয়েট প্রসেস করতাম, ওয়েট স্পিনিং করতাম, তাহলে কি হইতো? পানিতে কেমিক্যাল মিশাইতে হইতো, পানিটা নষ্ট হয়ে যেত, তাই না? বা আমরা যদি ড্রাই স্পিনিং করতাম, একটা গ্যাস দিয়ে যদি এটাকে ইভাপোরেট করতাম, তাহলে সেটা কি ওই গ্যাসটা প্রকৃতিতে ছেড়ে দিলে সেটা হচ্ছে কন্টামিনেটেড গ্যাস হিসেবে ছাড়া হতো। বাট মেল্ট স্পিনিং এ আসলে এরকম কিছু হয় না। আমরা যা দিচ্ছি সেটাকে জাস্ট কুল করতেছি, ঠান্ডা করতেছি। সো যা দিচ্ছি তাই পেয়ে যাচ্ছি। সো এটা পরিবেশের কোনো ক্ষতি করতেছে না, তাই এটা একটা গ্রিন ম্যানুফ্যাকচারিং সিস্টেম বা গ্রিন ফাইবার হিসেবে আমরা এটাকে অভিহিত করতে পারি। আচ্ছা, এরপর আরেকটা আছে স্লারি স্পিনিং প্রসেস, আমাদের সেকেন্ড যেটা। এটাও অনেকটা ড্রাই স্পিনিং এর মতো, যেখানে হচ্ছে আলফা ফেজের অ্যালুমিনিয়াম তৈরি করা হয়।
অ্যালুমিনার অনেকগুলা ফেজ আছে, আলফা ফেজ, বিটা ফেজ, গামা ফেজ। এটাতে আমরা ডিটেইলসে ঢুকতেছি না যেহেতু মেকানিক্যাল ম্যাটেরিয়ালের পার্ট। তো এটা জাস্ট জেনে রাখো, যখন আলফা ফেজে চলে যায় তখন হচ্ছে এইটা একটা স্লারি ফর্ম করে। স্লারি মানে হচ্ছে একটু ঘন টাইপের একটা তরল, যেটা ফর্ম করে থাকে, নট সলিউশনের থেকেও একটু ঘন। তো এই স্লারিটাকে নিয়ে যখন আমরা কাজ করব, এটাকে যখন আমরা ড্রাই স্পিনিং প্রসেসে, এই যে 800°C যখন আমরা অর্গানিক বা অন্যান্য যে সলভেন্ট আছে সেটা রিমুভ করে দিব এবং সেটার থেকে যখন আমরা ফাইবার তৈরি করব, সেই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে স্লারি স্পিনিং প্রসেস। সো এটা আর কিছুই না, এটা জাস্ট ড্রাই স্পিনিং প্রসেসের মতো, বাট আমাদের র ম্যাটেরিয়ালটাকে স্লারি ফর্মে নিতে হয়। এই হচ্ছে পার্থক্য। আর ফাইনালি আরেকটা আছে সোল জেল স্পিনিং প্রসেস, সলিউশন টু জেল স্পিনিং প্রসেস। এইটাও অনেকটা ড্রাই স্পিনিং এর মতোই। এইখানে আমাদের পার্থক্যটা হচ্ছে আমরা একটা সলিউশন নিচ্ছি, সলিউশনটা থেকে আমরা প্রিকারসার যা যা লাগে, অর্গানিক ইনঅর্গানিক যা যা লাগে মিক্স করতেছি। এরপর যে সলভেন্টটা বানাচ্ছি সেটাকে আমরা আগেই ইভাপোরেশন করতেছি। ইভাপোরেশন করলে কি হবে, আমাদের সলিউশন থেকে সেটা জেলে চলে যাবে। কারো কি মনে আছে যে সলিউশন আর জেলের মধ্যে পার্থক্য কি? আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়ছিলাম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ সলিউশন এন্ড এ জেল? স্যার পার্টিকেলের স্যার ডায়ামিটার একটা বেশি হয় কম হয় এরকম কিছু একটা হবে। পার্টিকেলের স্যার সলিউশনের ক্ষেত্রে তো হচ্ছে হলো মানে হোমোজেনিয়াস মিক্সচারটা থাকে, আর আচ্ছা জেলের ক্ষেত্রে তো হচ্ছে পার্টিকেলের সাইজটা হচ্ছে বড় হওয়ার কারণে যেটা হচ্ছে মানে মিক্সচারটা হচ্ছে হোমোজেনিয়াস হয় না, মানে ওটা হচ্ছে ডিসপার্সড অবস্থায় থাকে সলভেন্টের না, মধ্যে। একটু সমস্যা আছে। হোমোজিনিয়াস জেলও হইতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট আমরা যেটা বলছিলাম, ইন কেস অফ এ সলিউশন আমাদের সলভেন্টের পরিমাণটা বেশি থাকে, সলভেন্ট বেশি গ্রেটার দেন হচ্ছে সলিউট। অর্থাৎ আমাদের সলিড পার্টিকেলটা লিকুইড পার্টিকেলের মধ্যে ডিসপার্সড অবস্থায় থাকবে, সেটা হোক হোমোজিনিয়াস বা নন হোমোজিনিয়াস সেটা ব্যাপার না। আর জেলের ক্ষেত্রে উল্টাটা হয়, জেলের ক্ষেত্রে আমাদের সলিউটের পরিমাণটা বেশি থাকে আর তার মধ্যে হচ্ছে সলভেন্টটা ডিসপার্সড অবস্থায় থাকে। অর্থাৎ এখানে কঠিন অবস্থাটা বেশি থাকে আর লিকুইড অবস্থাটা তার মধ্যে কম থাকে, বাট সেটা হোমোজিনিয়াস বা হেটারোজিনিয়াস যেভাবেই হোক ছড়ায় ছিটিয়ে থাকতে পারে। এটা হচ্ছে মেইন পার্থক্য। তো এখানে আমরা যেটা করি, আগে একটা সলিউশন বানাই, সেটাকে ইভাপোরেশনের মাধ্যমে সলভেন্টটাকে ম্যাক্সিমাম পার্টটা বের করে দেই, শুধুমাত্র কিছু পরিমাণ সলভেন্ট থাকে যাতে করে সেটাকে আমরা ফাইবারের শেপ দিতে পারি। সো সেটাকে আমরা বলতে পারি এটাকে আমরা একটা জেল শেপে নিয়ে যাই। তো এই কারণে নামটা হয়েছে সোল টু জেল স্পিনিং প্রসেস। ওকে, এবং সেটাকে পরবর্তীতে ড্রাই স্পিনিং প্রসেসের মাধ্যমে পাইরোলাইসিস, ক্রিস্টালাইজেশন যা যা দরকার এগুলোর মাধ্যমে আমরা পরে ফাইবারে কনভার্ট করি। এইটুকুই জাস্ট পার্থক্য। আশা করি ক্লিয়ার হয়েছে। যাই হোক, এটা আমরা অতটা ডিটেলসে ঢুকতেছি না, এটা জাস্ট একটা ওভারভিউ টাইপ দিয়ে যাচ্ছি, জাস্ট পরিচয় করায় দেওয়া যে জিনিসটা কিভাবে করা যায়। এরপরে কিছু বেনিফিট আছে, কিছু ড্রব্যাক আছে, এটা একটু নিজেরা দেখে নিও, এটার কথা বলবো না অত বেশি। এখানে কিছু অ্যাপ্লিকেশন আছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করা যায়, হিসেবে অ্যাপ্লাই করা যায়, এয়ারোস্পেসে অ্যাপ্লাই করা যায়, হিট রেজিস্ট্যান্টে অ্যাপ্লাই করা যায়, ইনসুলেটেড টেকনোলজির এগেইনস্টে। তারপর হচ্ছে টেম্পারেচার টলারেন্স, করোশন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে মেটালের পরিবর্তে ইদানিং ইউজ হচ্ছে বিকজ অফ তার টেম্পারেচার টলারেন্স এবং করোশন রেজিস্ট্যান্স। তারপরে যে বিভিন্ন জায়গায় টারবাইনে ইউজ হয়, কম্প্রেসরে ইউজ হয়, এক্সস্ট নজল, অটোমোবাইল, এয়ারোস্পেস, মিসাইল, হিট এক্সচেঞ্জার, বিভিন্ন জায়গায় ইউজ আছে। সিরামিক ব্ল্যাঙ্কেট যারা, সেটা হচ্ছে প্রোটেক্টিভ অ্যাপ্লিকেশন দিতে পারে আগুনের বিপক্ষে বা সাউন্ডের বিপক্ষে, এগুলা করতে পারে আর কি, নর্মাল কথাবার্তা। তো এইটার মার্কেট কন্ডিশন গুলো আমি অ্যাড করে দিব, মার্কেট কন্ডিশনটা সেম ফরম্যাটেই থাকবে। সো আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারবা পড়ে কোথায় কি আছে। তো মোটামুটি এখানেই আমরা সমাপ্ত করব আমাদের পার্ট
এর থিওরিটিক্যাল যে পার্টটা আছে সেটা, আর বাকিটা স্যার তো পার্ট বি পড়াচ্ছেনই। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, তার আগে বলি পার্ট এই চ্যাপ্টারটা একটু ফাস্ট গেছি আমরা, কারণ এইটা পড়ার জন্য যে বেসিক সেটা তোমাদের অলরেডি হয়ে গেছে, বা আগের চ্যাপ্টারগুলো যেভাবে পড়ে আসছি মোটামুটি সিমিলার একটা ফরম্যাট। আমার সব সব চ্যাপ্টারই সিমিলার ফরম্যাট রাখার চেষ্টা করি, ইনফরমেশনগুলা সিমিলার মানে ডিজাইনে রাখার চেষ্টা করি, যাতে ধরতে সুবিধা হয় যে কি কি ইম্পর্টেন্ট বা কি কি ইম্পর্টেন্ট না। সো সেই দিক থেকে এইটা একটু ফাস্ট গেছি, কারণ হচ্ছে আশা করি বুঝতে পারবা, বোঝার মতো ক্যাপাবিলিটি তৈরি হয়ে গেছে। আর যদি তাও কোনো প্রবলেম থাকে, আমি তো লেকচার ভিডিও মানে রেকর্ডিং দিয়েই দিব, তাও যদি কোনো প্রবলেম থাকে যে কোনো সময় আমাকে নক দিতে পারো, সমস্যা নেই, আমি চেষ্টা করবো সলভ করে দেওয়া। ওকে স্যার আমাদের কি স্যার মানে এই পার্টে সিলেবাস তাহলে শেষ হয়ে গেল স্যার? এই পার্টের, হ্যাঁ এই পার্টের টপিকগুলো মোটামুটি শেষ। জি স্যার, রিভিশন ক্লাস অর্থ যেগুলো হবে রিভিউ ক্লাস, আচ্ছা জি স্যার রিভিউ ক্লাস রিভিউ ক্লাস একটা হইতে পারে, সেটা তোমরা যদি মনে করো দরকার তাহলে নিতে পারি আমরা, বাট এটা আরো পরে নেওয়ার চিন্তা ভাবনা করলে ভালো হয় মনে হয়। জি স্যার, পরীক্ষার আপনার আগে স্যার এর মানে তো মানে আমরা কিছুদিন আগের পরে পরে যখন স্যার ভালো হবে। জি স্যার তো সেটা ঠিক আছে, সেটা আমরা একটা ডেট সেট করে পরীক্ষার ডেট দিলে তখন হয়তো নেওয়া যাবে। আর আরেকটা ক্লাসে আমরা একটু কোশ্চেন নিয়ে আলোচনা করব, চেষ্টা করব ওই রিভিউ ক্লাসেই শেষ করে দেওয়ার, যে কিরকম কি কোশ্চেন হবে বা অ্যানসার কেমন আমি এক্সপেক্ট করব, বা এই টাইপের জিনিসগুলো জি নিয়ে। স্যার জি স্যার, এটা ইম্পর্টেন্ট। জি স্যার স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার যে আপনার যে রিভিউ ক্লাস দিবেন তার আগে যদি আমাদের আগে যেগুলো রেকর্ডিং আপনি দেন নাই, আপনি হয়তো পলিওলিথিন হ্যাঁ পর্যন্ত দিচ্ছেন, বাকিগুলো দিলে আমাদের জন্য সুবিধা হতো আর কি। হ্যাঁ, রেকর্ডিং এই উইক বা নেক্সট, আজকে কি বার, মঙ্গলবার, তো নেক্সট মঙ্গলবারের ভিতরেই সব পেয়ে যাবো, সমস্যা নেই। জি স্যার, স্যার থ্যাংক ইউ। মাঝখানে ওই যে আমি করোনা পিরিয়ডে কিছু পেপার পাবলিকেশন নিয়ে লেখা ধরছিলাম, তো প্রায় অনেকগুলো একসাথে ধরছিলাম আর কি, 6-7টা। তো এগুলা সব এখন হচ্ছে ফাইনাল স্টেজে, তো এই কারণে একটু টাইম ওইদিকে বেশি কিল হচ্ছে আর কি আমার। তো ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, সো আশা করি নেক্সট উইকটা ফ্রি হয়ে যাব, সমস্যা নেই। তো রেকর্ডিং গুলোও দিয়ে দিই। আর আরেকটা বিষয়, এইটা আর কি আমি নিজেই টিচার হিসেবে নতুন আর কি ঢুকছি হচ্ছে তোমার 2020-এর জানুয়ারিতে, সবাই জানো 1 বছরের একটু বেশি হয়েছে। তো তার উপরে হচ্ছে এই ক্লাস, অনলাইন ক্লাস, তো কেমন কি পড়াইতে পারছি জানি না, কতটুকু ধরতে পারছো বা নিতে পারছো। সো নরমালি ফিজিক্যাল ক্লাস হইলে আরো অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ করার চেষ্টা করতাম, বা অনেক কিছু দেখানো যাইতো, তোমাদের ফাইবার গুলো সামনেই না হয়তো বা দেখাই দিতে পারতাম, বাট সেটা এখন করা পসিবল হয় নাই। তো ভবিষ্যতে যদি আমরা ল্যাবে ট্যাবে বা নরমালি যখন ফিজিক্যালি ক্লাস শুরু হয়ে যাবে, তখন ইনশাল্লাহ যদি টাইম পাই চেষ্টা করবো একদিন গিয়ে দেখা করে আসার আর কি। জি স্যার ইনশাআল্লাহ স্যার। আর স্যার সবচেয়ে গোছানো পড়া মেবি এই একটা কোর্সে সবচেয়ে গোছানো মেবি হয়েছে স্যার আপনার কাছে। জি স্যার আমি একমত। গোছানো ঠিক আছে, হ্যাঁ আমি একটু গুছাইয়া পড়ানোর বা আমার স্টাইলটা একটু আলাদা করার চেষ্টা করি, কারণ আমরা নরমালি যে জিনিসগুলো পড়ি, ফাইবার কাকে বলে, ওই এটা কয় প্রকার, এই টাইপের কোশ্চেন আসলে এখন আর পড়ার যুগ নাই, তাই না? এখন ইন্টারনেটের যুগ, সবার কাছে সব ইনফরমেশন আছে। জিনিসগুলোর আসলে অ্যাপ্লিকেশন কোথায়, এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট আমি মনে করি। তাহলে জব লাইফে বলো বা হায়ার স্টাডিজে যেটাই বলো, সেখানে গিয়ে আর কি ইউজ করা যায়। আর জি স্যার। এইখানে যে জিনিসগুলো আমরা জানছি, ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আমাদের ইন্টার বা এসএসসি লেভেলে জেনে আসা, ওইটারই জাস্ট একটা অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে আমাদের এই ইউনিভার্সিটি লেভেল। সো সেদিক থেকে চিন্তা করলে আমরা কতটা ইফেক্টিভলি সেটা অ্যাপ্লাই করতে পারি, সেটাই হচ্ছে আর কি বেসিক বিষয়। তো এই আর কি, তাহলে আমরা যদি অনেকক্ষণ হয়ে গেল, তোমরা সকাল থেকে ক্লাস করতেছো, যদি কোনো কোশ্চেন বা কিছু জানার না থাকে তাহলে আমরা শেষ করতে পারি, পরবর্তীতে ইনশাল্লাহ আবার কথা হবে। জাস্ট তোমাদের যদি কোনো দরকার হয় তখন তাহলে সিআর কে বইলে আমাকে একটা নক দিয়ে রাখো,
আমার টাইম মতো আমরা আবার আলোচনা করতে পারবো, সমস্যা নেই। স্যার ক্যাম্পাস খুললে ইনশাআল্লাহ স্যার আপনার সাথে একটা ফিজিক্যালি ক্লাসে যাওয়া যাবে না স্যার? হ্যাঁ, ওইটাই বললাম যে ক্যাম্পাস খুললে দেখা যাক, লিস্ট ল্যাব ট্যাব তো হবে, তো ল্যাবে দেখা হওয়ার একটা সম্ভাবনা আছে। আমি নর্মালি টিটিকিউসি বা স্পিনিং ল্যাবেও দুই একটাতে থাকি। সো তোমাদের যদি থাকে SSS 1 তো আছে মনে হয়, টিটিকিউসি 1 এগুলো আছে না? স্যার এগুলো এখনো নাই আমাদের স্যার, এগুলো মেবি অন্য সেমিস্টারে পাবো। এগুলো নেক্সট সেমিস্টার আছে, তখন হয়তো বা দেখা হবে। বা নর্মালি খুললেও আমি চেষ্টা করবো একদিন গিয়ে দেখা করে আসার, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য কোর্স। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আবার দেখা করব। ইনশাআল্লাহ স্যার, দোয়া করবেন স্যার।